আমন্ত্রণ আমাদের আরেকটা অনলাইন ক্লাসে, রিভিশন ক্লাসে। সো আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করতে যাচ্ছি সেটা হচ্ছে স্ট্রাকচারাল প্রপার্টিস অফ ম্যাটার। সময় থাকলে আমরা ওয়ার্ক ফর এনার্জিও শুরু করে দিব। সো চলো আমরা কথা না বাড়ায় শুরু করে দিব। প্রথমে আমরা একটু লুকিং ব্যাক টু দ্য কনসেপ্টস, ঠিক আছে? আমাদের কি কি ফর্মুলা ছিল ওগুলো একটু দেখি, আমাদের যেগুলো লাগবে। আমাদের তোমরা জানো এই চ্যাপ্টার পুরাটা নাই, শুধু ইলাস্টিসিটি পার্টটা আছে। তো ওগুলোর মধ্যে কি কি ফর্মুলা ছিল আমরা একটু মনে করি, ঠিক আছে? আমরা প্রথমে স্ট্রেস এর ফর্মুলাটা যদি একটু লিখে ফেলি। স্ট্রেস ছিল হচ্ছে, এটাকে সিগমা দ্বারা এক্সপ্রেস করতে পারো, এটা ছিল ফোর্স বাই এরিয়া। স্ট্রেইন হচ্ছে এপসাইলন দিয়ে এক্সপ্রেস করে ইউজুয়ালি। স্মল এল বাই ক্যাপিটাল এল হইতে পারে, তিন ধরনের হইতে পারে, ঠিক না? স্মল বি বাই ক্যাপিটাল বি অথবা ট্যান থিটা। এই একটা হচ্ছে লংগিটিউডিনাল, একটা হচ্ছে ভলিউম, আর একটা হচ্ছে শিয়ার স্ট্রেইন। আচ্ছা, ঠিক একইভাবে ইয়ংস মডুলাস তোমরা পড়ছিলাম। ইয়ংস মডুলাস ছিল হচ্ছে লংগিটিউডিনাল স্ট্রেস ডিভাইডেড বাই লংগিটিউডিনাল স্ট্রেইন। এটাকে আমরা চাইলে এফ এল বাই এ এল লিখতে পারি, ঠিক আছে? ঠিক একইভাবে আমরা যদি বাল্ক মডুলাস অফ ইলাস্টিসিটি লিখি, এফ বাই এ স্মল ভি বাই ভি, ওইটাকে আমরা লিখতে পারি এফ ভি বাই এ ভি। আর লাস্টে শিয়ার মডুলাস অফ ইলাস্টিসিটি বা যেটাকে আমরা ইটা বলি, এটাকে লেখা যায় হচ্ছে এফ বাই এ ডিভাইডেড বাই ট্যান থিটা। কখনো কখনো থিটা ক্ষুদ্র হলে, এটাকে ছোট হলে পরে আমরা শুধু থিটা দ্বারাও প্রকাশ করি। এফ বাই এ টেন থিটাও হইতে পারে, এ টেন থিটা, অথবা অনেক সময় এফ বাই এ থিটা লেখে যদি রেডিয়ানে প্রকাশিত হয় এবং হচ্ছে থিটার ভ্যালু অনেক ছোট হয়। এখন আসো যে এই ফর্মুলাগুলোকে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে যদি দেখি, লুকিং ইনটু দ্য ফর্মুলা উইথ এ ডিফারেন্ট লেন্স, উইথ এ ডিফারেন্ট আই, ঠিক আছে? তাহলে আমরা কি এটাকে এইভাবে লিখতে পারি কিনা দেখো। ইয়ংস মডুলাসকে আমরা চাইলে এফ এল বাই এ এল, এই ফর্মুলাটাকে একটু সাজায় যদি লিখি, এফ ইকুয়ালস টু লেখা যায় ওয়াই এ স্মল এল বাই ক্যাপিটাল এল, বা এফ সমান সমান হচ্ছে ওয়াই এ বাই ক্যাপিটাল এল ইন্টু স্মল এল। কেন এইভাবে লিখলে আমি একটু বলি। তোমরা সবাই একটা স্প্রিং এর ক্ষেত্রে স্প্রিং কে যদি এক্স পরিমাণ ইলংগেট করো একটা ফোর্স অ্যাপ্লাই করে, তোমরা একটা ফর্মুলা লিখতা যে এফ ফোর্স অ্যাপ্লাই করে যে এক্স পরিমাণ ইলংগেশন হয়েছে, এফ ইকুয়াল টু লিখতা এক্স। সো কেন এই কথাটা বললাম, এই ফর্মুলা দেখতে অনেকটা একই রকম। এফ ইকুয়াল টু কে এক্স এর মতো যদি তুমি একটু কম্পেয়ার করো আসলে, তাহলে এফ ইকুয়াল টু হচ্ছে কে এক্স টাইপের। দেখো একটা স্প্রিং কে টানলে যেমন লম্বা হয়, একই রকম কিন্তু আমরা বলতে পারি একটা রড আছে, এই রডটাকে টেনে আমি লেন্থ বাড়াইলাম, ঠিক আছে? তাহলে এখানে এফ অ্যাপ্লাই করে স্মল এল পরিমাণ ইলংগেশন হয়েছে, একটা স্প্রিং এর মতো। এফ ইকুয়াল টু কে এক্স ছিল, এখানে হবে এফ ইকুয়াল টু কে এক্স এর মতোই, এফ ইকুয়াল টু ওয়াই এ ক্যাপিটাল এল বাই এক্স। অর্থাৎ এখানে কে এর ভ্যালুটাই হচ্ছে ওয়াই এ বাই ক্যাপিটাল এল, ঠিক আছে? সেই কথাটা কেন বললাম বা এই অ্যানালজিটা কেন দেখাইলাম, কারণ হচ্ছে তুমি যদি কখনো ফর্মুলা ভুলেও যাও, তুমি চাইলে ফর্মুলা বানাইতে পারবা যদি খালি জানো যে কে এর ভ্যালু হচ্ছে ওয়াই এ বাই ক্যাপিটাল এল। দেখো এগুলো কিন্তু কনস্ট্যান্ট। ইয়ংস মডুলাস একটা কনস্ট্যান্ট, পাই আর স্কয়ার, লেন্থ চেঞ্জ হইলে নরমালি এটাকে আমরা কনস্ট্যান্টই ধরি। ইনিশিয়াল লেন্থ এটা একটা কনস্ট্যান্ট। সো কনস্ট্যান্ট গুলো মিলে কিন্তু স্প্রিং কনস্ট্যান্টের মতো কনস্ট্যান্টটা হয়েছে, ঠিক আছে? এখন দেখো তোমরা যেমন কৃত কাজ ওয়ার্ক ডান হাফ কে এক্স স্কয়ার শিখছিলা, এটা ছিল হচ্ছে ফর স্প্রিং, এটা ছিল স্প্রিং এর জন্য। এখন আমরা কি বলতে পারি এটা যদি স্প্রিং না হয় এখন হচ্ছে ইলাস্টিক এনার্জির এগেইনস্টে যে ওয়ার্ক ডান, সেটা কি হবে বলো তো? ফর ইলাস্টিসিটি ওয়ার্ক সমান সমান হাফ কে এক্স স্কোয়ারের মতোই হবে। কে এর ভ্যালু হচ্ছে ওয়াই এ বাই ক্যাপিটাল এল। দেখো এটা কিন্তু সিমিলার, এটার সাথে এটা অনেকটা মিল। আর এখানে এল এক্স স্কোয়ারের জায়গায় হবে স্মল এল স্কোয়ার। তাহলে দেখো এটাকে আমরা, মনে আছে নাকি তোমাদের জানি না, যে ইপি, এটাকে আমরা স্টোরড এনার্জি বা পটেনশিয়াল এনার্জি বলে থাকতাম। যদি একটা তারকে টেনে লম্বা করি,
তাহলে তার মধ্যে এই পরিমাণ স্টোরড এনার্জি আসলে জমা হয়, ঠিক আছে? এই পরিমাণ স্টোরড এনার্জি তার ভিতরে জমা হয়, ঠিক আছে? তো এই ফর্মুলাটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে টোটাল স্টোরড এনার্জি, টোটাল স্টোরড এনার্জি ডিউ টু ইলংগেশন, ঠিক আছে? যদি কখনো বলে স্টোরড এনার্জি পার ইউনিট ভলিউম হইলে এই স্টোরড এনার্জি ইপি ডিভাইডেড বাই ভি বলতে পারো, পার ইউনিট ভলিউম। এটা হয়ে যায় হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেইন, ঠিক আছে? তো এটা আমাদের একটা ফর্মুলা। এটা নিচেরটা লাগে হচ্ছে যখন আমাদের ইউনিট ভলিউম এনার্জি বের করতে বলে, আর উপরেরটা লাগে যখন টোটাল এনার্জি বের করতে বলে, হাফ ইন্টু সিগমা ইন্টু এপসাইলন, ঠিক আছে? এখন আসলে এই অ্যানালজিটা জানলে আমাদের কি সুবিধা, এটা আমরা এখন দেখতে যাচ্ছি যে এগুলো আমাদের কিছু ম্যাথকে দেখবা যে অনেক ইজি ওয়েতে চিন্তা করতে হেল্প করবে, ঠিক আছে? তো এরকমই একটা ম্যাথ গত বছরে এসেছে, সেটা হচ্ছে চিটাগাং বোর্ডে। সো আমরা যদি ম্যাথের কোয়েশ্চেনটা দেখে, দেখো একটা গ্রাফ দিয়ে দিছে, ঠিক আছে? এই গ্রাফে দেখো কি বলছে তোমাকে, বলছে যে গ্রাফটা হচ্ছে ফোর্স ভার্সেস হচ্ছে ইনক্রিজ ইন লেন্থ, মানে হচ্ছে ইলংগেশন দিছে, ঠিক আছে? সো ফোর্স ভার্সেস ইলংগেশন দিছে। তোমাকে কি বলছে দেখো, দুইটা তার আছে। In figure A and B are two wires of the same material. Same material যেহেতু, তাহলে এদের ইয়ংস মডুলাস কি বলো তো? সেম ম্যাটেরিয়ালস মিন্স হচ্ছে ইয়ংস মডুলাস সেম, YA equals to হচ্ছে YB, and their original length is 1.5 মিটার। তাহলে ক্যাপিটাল L ও বলে দিছে দুইজনের সেম। গ্রাফ অফ অ্যাপ্লাইড ফোর্স উইথ ইনক্রিজ ইন লেন্থ অফ দ্য ওয়্যারস আর শোন অ্যাবভ, ঠিক আছে? ওখানে দেখানো হয়েছে। ডিটারমাইন দ্য রেডিয়াস অফ দ্য ওয়্যার এ, আর বলছে ফর দ্য এক্সটেনশন অফ লেন্থ বাই 10 সেন্টিমিটার উইল দ্য ওয়ার্ক ডান অন দ্য ওয়্যারস বি ইকুয়াল, অ্যানালাইজ ম্যাথমেটিক্যালি, ঠিক আছে? তো চলো আমরা একটু এই প্রবলেমটা সলভ করি। এটা খুব কঠিন প্রবলেম না আসলে, ইজিলি করতে পারবো আমরা। প্রথমে দেখো বলছে রেডিয়াস অফ দ্য ওয়্যার বের করার জন্য এটা কোন ফর্মুলা দিয়ে করবো, যেহেতু ইয়ংস মডুলাস দিয়ে দিছে এর, তাহলে ইয়ংস মডুলাসের ফর্মুলা লিখি FL বাই AL। এখন এটার জন্য যে ডেটাগুলো দরকার ওইখানে গ্রাফ থেকে আমাদেরকে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের এটাকে এইভাবে লিখি YA FL, এটা হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু স্মল l, বা আমরা যেহেতু রেডিয়াস বের করতে যাচ্ছি তাহলে আর স্কোয়ার সমান সমান FL পাই YA স্মল l, বা RA, এটা যেহেতু A এর জন্য রেডিয়াস তাহলে এটাকে আমরা ডাইরেক্ট ভ্যালু দিয়ে বের করে ফেলবো। তাহলে কি হবে FL বাই AL, এখানে F এর ভ্যালু যদি আমরা নিই যে কোনো একটা জায়গা থেকে, ইলংগেশন যখন 2 সেন্টিমিটার হয় তখন ফোর্সের ভ্যালু হচ্ছে 15 নিউটন। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, ইফ ইলংগেশন হচ্ছে 2 সেন্টিমিটার, তখন আমরা দেখতে পারতেছি ফোর্স হচ্ছে 15 নিউটন। আর ক্যাপিটাল L তো আমরা জানি, দেখো তোমাদের দিয়ে দিচ্ছে, এটা হচ্ছে 1.5 মিটার, ঠিক আছে? তাহলে এই ভ্যালুগুলো এখানে আমাদের বসিয়ে দিলে হয়ে যাবে। আর ইয়ংস মডুলাস আমরা জানি এটা কত, 2 × 10⁻11 নিউটন পার মিটার। তাহলে ভ্যালুগুলো বসাও, 15 নিউটন, ক্যাপিটাল L হচ্ছে 1.5, হবে পাই ইন্টু ইয়ংস মডুলাস হচ্ছে আমাদের 2 × 10⁻11, আর স্মল l হচ্ছে 0.02 মিটারে নেওয়ার জন্য, ঠিক আছে? তো এখান থেকে আমাকে একটু ক্যালকুলেশন করে কেউ একজন একটু বলো তো প্রতিটি কত আসে, দেখো তো রেজাল্টটা। So 4.23 into 10⁻⁻5. 4.23 into 10⁻⁻5, এটা তো মিটার। তুমি চাইলে এটা সেন্টিমিটারেও বের করে দিয়ে আসতে পারো, এটা কোনো সমস্যা নাই, বা মিলিমিটারে বের করে দিয়ে আসতে পারো। 4.23 into 10⁻2 মিলিমিটার, 10⁻³ সরাইলে এটা মিলিমিটার চলে যাচ্ছে, খুবই সামান্য রেডিয়াসের। বোঝা যাচ্ছে মানে এত ইয়ংস মডুলাস, অনেক ভ্যালু কিন্তু বেশি, 10⁻11 অলমোস্ট, এটা স্টিল বলা যায়। এটা স্টিল যদি হয়ে থাকে, অনেক চিকন তার না হইলে তো 15 নিউটন ফোর্স 2 সেন্টিমিটার লম্বা হওয়ার কথা না। 15 নিউটন ফোর্সে 2 সেন্টিমিটার লম্বা কিন্তু বিশাল ব্যাপার। 15 নিউটন ইজ লাইক 1.5 কেজি। তাহলে 1.5 কেজি ভর দিছো, ম্যাস দিছো, আর এটা 2 সেন্টিমিটার লম্বা হয়ে গেছে। অনেক চিকন যদি হয়, সুতার মতো একদম,
সেই ক্ষেত্রে এটা হওয়া সম্ভব শুধু, ঠিক আছে, এবং সেটাই আমরা দেখলাম রেজাল্ট আসছে। তাহলে এটা আমাদের পার্ট অফ দ্য অ্যান্সার। তাহলে এটা সি, এরপরে চলো আমরা ডি তে চলে যাই, ঠিক আছে। বলছে ফর দ্য এক্সটেনশন অফ লেন্থ বাই 10 সেন্টিমিটার উইল দ্য ওয়ার্ক ডান অন দ্য ওয়্যারস বি ইকুয়াল, অ্যানালাইজ ম্যাথমেটিক্যালি। ঠিক আছে, ওয়ার্ক ডান কি ইকুয়াল হবে কিনা এই দুইটা তারের জন্য যখন আমাদের স্মল এল এর ভ্যালু হবে হচ্ছে 10 সেন্টিমিটার, এটা বের করতে বলছে, ঠিক আছে। তো এটা আমরা কিভাবে করতে পারি একটু চলো দেখি। সো ফার্স্টলি আমরা যেটা করতে পারি যে ওয়্যার ওয়ান, যেটা ওয়্যার ওয়ান বা এ, ওয়্যার এ যদি বলি, তাহলে এটার ক্ষেত্রে আমার ওয়ার্ক ডান, তাই না, ওয়ার্ক ডান বলছে না, তাহলে ওয়ার্কের ফর্মুলা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ারের মতো, যেটা আমরা একটু আগে দেখছিলাম, হাফ ওয়াই এ বাই ক্যাপিটাল এল ইন্টু স্মল এল স্কোয়ার। দেখো হাফ ওয়াই এ বাই ক্যাপিটাল এল ইন্টু স্মল এল স্কোয়ার, এই ফর্মুলাতে যদি করি তাহলে দেখো আমাদের ভ্যালুগুলো সবই জানা আছে, এগুলো সবই তো এ এর জন্য। তাহলে 2 ইন্টু 10⁻11, এর ভ্যালু পাই আর স্কোয়ার, আর এর ভ্যালু একটু আগে আমরা বের করছি 4.23 10⁻⁻5 মিটার, এটা স্কোয়ার। ক্যাপিটাল এল হচ্ছে 1.5 আর স্মল এল হচ্ছে 10 সেন্টিমিটার, যেহেতু আমাদের আসছে হচ্ছে 0.1। তাহলে দেখো তো এখানে আমাদের রেজাল্টটা কত আসছে, খুবই ছোট পয়েন্ট একটা ওয়ান নাম্বার। স্কোয়ার না? কত? 0.1 স্কোয়ার হবে না? ও হ্যাঁ, 0.1 এর সাথে একটা স্কোয়ার আছে, সরি, 0.1 এর সাথে স্কোয়ার আছে। 3.747। এত জুল, আর তো কিছু নাই তাই না? আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আসো ডাব্লিউ বি যদি বের করতে চাই একই ফর্মে, হাফ, এগুলা তো সব এ এর জন্য নিছিলাম, ওয়াই এ বাই ক্যাপিটাল এল, এটা বি এর জন্য নিতে হবে যেহেতু সেম ম্যাটেরিয়াল। তো সবাই একটা জিনিস বুঝো, যেহেতু সেম ম্যাটেরিয়াল, ওয়াই আর এল এর ভ্যালু কিন্তু সেম, ওয়াই এল এর ভ্যালু সেম, কিন্তু এ এর ভ্যালু কত এটা কিন্তু আমরা জানি না। অবশ্যই এটা আলাদা, নাইলে তো আর এক এক রকমের ইলংগেশন হইতো না, ঠিক আছে। তাহলে এটাকে আমরা দেখো, আমরা যদি একটু সহজে করতে চাই, আমাদের ওয়াই এ বাই ক্যাপিটাল এল এর ভ্যালু দরকার, ঠিক আছে। ওয়াই এ বাই ক্যাপিটাল এল এর ভ্যালু যেখান থেকে আমরা পাইতে পারি সেটা হচ্ছে, আমরা দেখো এখানে ফোর্স আর হচ্ছে ইলংগেশন দিয়ে দিছে, কিন্তু বি এর জন্য কত হবে, দেখো এটা কিন্তু হচ্ছে বি এর পয়েন্ট। তো আমরা যদি এই পয়েন্টটার কথা চিন্তা করি ফর বি, তাহলে আমরা কিন্তু একটু লিখতে পারি, এখানে দেখো কোথায় লেখা যায়, ফর বি ওয়াই বি সমান সমান কিন্তু লেখা যায় এফ বি এল বি এ বি স্মল এল বিও লিখতে পারো, ঠিক আছে। তাহলে দেখো এখানে তুমি এফ বির ভ্যালু জানো, এল বির ভ্যালু জানো, তাহলে আমরা এক কাজ করি, এফ বি আর এল বি যেহেতু জানি, বাকি সব টার্ম গুলাকে যদি এক সাইডে নিয়ে যাই, দেখো এখান থেকে আমরা একটু এদিকে লিখি, তাহলে দেখো ওয়াই বি এ বি ডিভাইডেড বাই এল বি, এইটার ভ্যালু কত আমরা একবারে লিখে দিই, এটার ভ্যালু হচ্ছে এফ বাই স্মল এল, এফ বি বাই স্মল এল, এফ বি বাই স্মল এল বি। সো এর দুইটার ভ্যালু কিন্তু দেওয়া আছে, দেখো ফোর্সও দেওয়া আছে, স্মল এলও দেওয়া আছে। তাহলে ফোর্সের ভ্যালু হচ্ছে কত, ফোর্সের ভ্যালু যদি আমরা বসাই, এটা হচ্ছে আমাদের 7 নিউটন, আর এল এর ভ্যালু হচ্ছে 0.02, ঠিক আছে, 7/0.02। 0.02 কেন নিলাম, কারণ সেন্টিমিটার থেকে মিটার নিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো এই পুরো ভ্যালুটারে আমি এখন ডাইরেক্ট এখানে বসাই দিই। তো যে মাঝে মাঝে আমাদের এই ফর্মুলাটা জানা থাকবে, বলছিলাম যে এটা তো একটা কনস্ট্যান্টের মতো, তো তুমি জাস্ট ওই কনস্ট্যান্টের ভ্যালু দেখো, এখান থেকে ইজিলি বের করে ফেলতেছি, ঠিক আছে। তাহলে এটা কত আসতেছে, 7/0.02। অনেকে যেটা করবে, ইয়ংস মডুলাস সমান থাকবে, দুইটা ইকুয়েশন দিয়ে এটার এরিয়া বের করার চেষ্টা করবে। আমরা যেটা স্মার্টলি হ্যান্ডেল করলাম সেটা হচ্ছে ডাইরেক্ট এই ভ্যালুটা গ্রাফের থেকে বের করে নিয়ে আসছি, ঠিক আছে, ডাইরেক্ট এই ভ্যালুটা গ্রাফ থেকে বের করে নিয়ে আসছি, বসায় যদি দিই তাহলে স্মল এল এর ভ্যালু 0.1 স্কোয়ার, তাহলে আর এরিয়া আমাদের বা রেডিয়াস আলাদাভাবে বের করা লাগতেছে না, এটা হচ্ছে আমাদের সহজ হয়ে গেল। দেখো তো কত আসে রেজাল্ট, 1.75। 1.75। তাহলে দুই ক্ষেত্রে কি ওয়ার্ক ডান সেম হয়েছে কিনা, অ্যান্সার হচ্ছে ওয়ার্ক ডান সেম হয় নাই, ঠিক আছে, নট সেম।
তো আমাদের এই হাফ কে এক্স স্কোয়ারের ওয়েতে যে আমরা জিনিসটা মনে রাখা ট্রিট করতে পারি, ম্যাথ গুলাকে যদি ইজি করতে পারি, তাহলে এটা দেখবা যে আমাদের ভালো উপকারে দিচ্ছে, অনেক টাইম সেভ হবে বিভিন্ন ক্ষেত্রে। যেমন আমি তোমাদের একটা এক্সাম্পল দিই, ধরো তোমাকে ম্যাটেরিয়াল যদি আলাদা বলতো, ম্যাটেরিয়াল আলাদা বলতো কিন্তু গ্রাফ দিয়ে দিছে। এখন গ্রাফ থেকে তুমি যদি ইয়ংস মডুলাস দেয়া নাই, মানে কিভাবে কি করতা, তখন আমরা এই যে এই কাজটাই করতাম, যে আমরা ওয়াই এ বাই ক্যাপিটাল এল এটার ভ্যালু তো হচ্ছে এফ বাই স্মল এল, অর্থাৎ ফোর্স বাই ইলংগেশন। তাহলে গ্রাফ থেকে ফোর্স বাই ইলংগেশন দিয়ে ভাগ করলে, ফোর্স কি ইলংগেশন দিয়ে, তাহলে কিন্তু ওই যে ওই ওয়াই বি এ বি বাই এল বি, সেক্ষেত্রে ওয়াই বি যদি এর থেকে আলাদাও হয় ডাজন্ট ম্যাটার, কারণ পুরো ভ্যালুটা তুমি একবারে ভ্যালু বের করে নিয়ে সেখানে বসে দিতে পারবা। ঠিক আছে, সো এই কনসেপ্টটা আরো বেশি ফ্রুটফুল হবে যদি আমাদের এ আর বি একই ম্যাটেরিয়ালের না বলে দিত ভিন্ন ম্যাটেরিয়ালের, তাহলে আরো ইফেক্টিভ হইতো, কারণ ওয়াই এ বাই ক্যাপিটাল এল এর ভ্যালু ডাইরেক্ট তুমি এখানে বের করে বসাই। ঠিক আছে, ওকে, বাট চলো আরেকটা প্রবলেমে চলে যাই। The length and area of cross section of an aluminium wire are 2 meter and 1 millimeter square. The length and area of... Yes, sir. স্যার আগের ম্যাথে যদি ডিফারেন্ট ম্যাটেরিয়াল হইতো সেই ক্ষেত্রে তো এরিয়া দেওয়া নাই, তো ওয়াইটা কিভাবে পাইতাম? এই যে ডাইরেক্ট এই গ্রাফ থেকে পুরো ভ্যালুটা একসাথে বের করে নিয়ে আসতাম, কথা বুঝতে পারছো? তখন তুমি ওই যে আরেকটা যে অন্য মেথডে করার কথা বলতেছিলাম, যে ইয়ংস মডুলাস সমান লেখে তুমি এরিয়া বা রেডিয়াসটা বের করবা, এটা তো একটা মেথড। আমি কিন্তু এই ম্যাথেও কিন্তু এটা বাইর করা ছাড়াই ডাইরেক্ট পুরো ভ্যালুটা বসাইছি। সো যদি বি ম্যাটেরিয়ালটা আলাদা হইতো, এই ডাইরেক্ট পুরো ভ্যালুটা একসাথে না বসানো ছাড়া আর কোনো ওয়ে ছিল না তখন। ও ওইটাই আচ্ছা, বললাম যে, বুঝতে পারছি। বুঝতে পারছো যে ওয়াই এ বাই ক্যাপিটাল এল এর ভ্যালু ডাইরেক্ট বসাইছি, যে এটা আরো ইফেক্টিভ হইতো যদি তোমাকে বলে দিত বিটা ডিফারেন্ট ম্যাটেরিয়াল, তখন এই প্রসেস ছাড়া আর কোনো প্রসেস থাকতো না, এটাই তখন সলভ করার একমাত্র প্রসেস হইতো। ওকে, এবার চলো, দ্য লেন্থ এন্ড এরিয়া অফ ক্রস সেকশন অফ এন অ্যালুমিনিয়াম ওয়্যার, অ্যালুমিনিয়াম একটা দিয়ে দিছে, লেন্থ অফ অ্যালুমিনিয়াম এটা দিছে 2 মিটার, আর বলছে ক্রস সেকশন অফ অ্যালুমিনিয়াম এটা বলছে হচ্ছে 1 মিলিমিটার স্কোয়ার। বলছে the length and the area of cross section of another carbon mixed aluminium. তাহলে এক কাজ করি, এত প্যারা না নেই, এটাকে L1 বলি, এটাকে A1 বলি। ঠিক আছে, আচ্ছা এরপরে বলো the length of, আচ্ছা L2 হচ্ছে 2.25 সেন্টিমিটার, আর A2 হচ্ছে 0.90 millimeter square. ঠিক আছে, so when a force of 20 Newton is applied on these two wires, then two wires are increased by 0.2 millimeter and 0.19 millimeter. তাহলে small l1 হচ্ছে 0.2 millimeter আর small l2 হচ্ছে 0.19 millimeter। ঠিক আছে, আর বলছে ফোর্স অ্যাপ্লাই হয়েছে এই দুইটা ক্ষেত্রেই, ফোর্সের ভ্যালু হচ্ছে 20 নিউটন। ঠিক আছে, এখন আসো আমরা করি find the value of the stored energy per unit volume, stored energy per unit volume of aluminum wire. So very good, তাহলে আমরা একটু চলো করে ফেলি। পার ইউনিট ভলিউম যেহেতু বলছে, ইউ সাব ভি লিখতে পারো, পার ইউনিট ভলিউমে স্টোরড এনার্জি, অথবা ইপি সাব ভি লিখতে পারো। এটা হচ্ছে হাফ ইনটু স্ট্রেস ইনটু স্ট্রেন। তাহলে দেখো এখানে হাফ ইনটু ফোর্স বাই এরিয়া ইনটু, তাহলে এগুলো সব 1 হবে, স্ট্রেইনও হবে হচ্ছে স্মল l1 বাই ক্যাপিটাল এল। দেখো এগুলোর ভ্যালু সবই দিয়ে দিছে আমাদের, সো এটাই হচ্ছে বিউটি, ম্যাথ খুব ইজিলি শেষ হয়ে যাবে। ফোর্স হচ্ছে আমাদের 20 নিউটন, এরিয়া হচ্ছে পাই r1 স্কয়ার, সরি এরিয়া বোধহয় ডাইরেক্ট দিয়ে দিছে 1 মিলিমিটার স্কয়ার, তাহলে এটা কত হবে 10 টু দি পাওয়ার -6। ঠিক আছে, মিলিমিটার স্কয়ার যেহেতু এই জন্য হচ্ছে -6, যদি মিলিমিটার হতো 10 টু দি -3 হতো। আচ্ছা, তাহলে এটা গেল, আর স্মল এল বাই ক্যাপিটাল এল এটা হচ্ছে আমাদের দিয়ে দিচ্ছে 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটারে নিলাম, অথবা তুমি সবই মিলিমিটারে নিতে পারতা। আর ক্যাপিটাল L1 এটা হচ্ছে 2 মিটার। ঠিক আছে, তাহলে দেখো আমাদের সব ভ্যালু বসানো হয়ে গেছে। এবার তাহলে রেজাল্টটা কত আসে,
1000. 1000 জুল 1000 জুল পার মিটার কিউব, যেহেতু ইউনিট ভলিউমের এনার্জি এটা, তাহলে 1000 জুল পার মিটার কিউব, সিম্পল সলিউশন। এবার আসো যদি ডি নাম্বার ম্যাথটায় যাই, what is the charge sorry change হবে মনে হয়, what is the change in elasticity as a result of mixing carbon with aluminium, give your opinion with mathematical analysis। আচ্ছা, বলছে যে যদি আমরা এটাকে মিক্স করি, অ্যালুমিনিয়ামের সাথে যদি এটাকে মিক্স করি, তাহলে আমাদের তোমার হচ্ছে ইলাস্টিসিটির কি চেঞ্জ আসবে। তো এটা যদি আমরা মিক্স করি তাহলে ইলাস্টিসিটির চেঞ্জ কি হওয়া উচিত, চলো আমরা একটু দেখি। নর্মালি ইয়ংস মডুলাসের ফর্মুলা হচ্ছে এফ এল বাই এ এল, ঠিক আছে। এখন আমাদের যেগুলো দিয়ে দিছে সেগুলা হচ্ছে লেন্থ, এরিয়া, ফোর্স, ঠিক আছে, এগুলো সবই দিয়ে দিছে। এখন আসো মিক্স যদি আমরা করি, এটাকে কি সিরিজে কানেক্ট করা নাকি প্যারালালে কানেক্ট করা টাইপের, কেউ কি বলতে পারবা? যদি আমরা দুইটা জিনিসকে মিক্স করি, এখানে দুইটা ম্যাটেরিয়ালকে, এদের কি সিরিজে কানেক্ট করা টাইপের নাকি প্যারালালে কানেক্ট করা টাইপ? সিরিজে না? যে শুধু অ্যালুমিনিয়ামের যে ইলাস্টিসিটি ওটা বের করবো, আর অ্যালুমিনিয়াম আর তোমার হচ্ছে কার্বন মিক্স করে যেটা আসলো সেটার ইলাস্টিসিটি বের করবো। মানে এখানে তো দুইটা তার দিয়েই দিছে, ঠিক আছে। সো আমি আরো ভাবতেছিলাম দুইটাকে মিক্স করা হয়েছে কোথায়, এখানে আসলে মিক্স করে নাই, জাস্ট অ্যালুমিনিয়ামের সাথে কার্বন যোগ করার ফলে ওর ইলাস্টিসিটি চেঞ্জ হয়েছে। ওটা কি চেঞ্জ হয়েছে বের করতে হবে। তাহলে আমরা আসলে y1 আর y2 বের করবো, মেইন কথা y1 আর y2 বের করলে গুড এনাফ, ঠিক আছে। তাহলে y1 আর y2 হচ্ছে এফ এল বাই এ এল, তাহলে সব 1 হবে। এটা কত নিউটন? 20 নিউটন। ক্যাপিটাল এল আমরা একটু আগে বের করছি, ক্যাপিটাল এল দেয়া ছিল, কত ছিল? 2 মিটার। আর A1 হচ্ছে আমাদের সম্ভবত 10 টু দি পাওয়ার -6, স্মল এল হচ্ছে 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার -3। সো y1 টা বের করে ফেলতেছি। এটাই হচ্ছে শুধু অ্যালুমিনিয়ামের ইয়ংস মডুলাস। এই দুটো ইয়ংস মডুলাস কম্পেয়ার করলে যেটা বেশি হবে ওইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যে ওইখানে ইলাস্টিসিটি বাড়ছে, মানে মিক্সিং করার ফলে ইলাস্টিসিটি বেড়ে গেছে, অথবা মিক্সিং করার ফলে ইলাস্টিসিটি কমে গেছে, যেটা আসে আর কি। প্রথমটা কত আসছে? 2 into 10 to the power 11. 2 into 10 to the power 11 নিউটন পার মিটার স্কয়ার, ঠিক আছে। এবার আসো y2, ঠিক একই জিনিসগুলা f2 l2 a2 স্মল l2, ঠিক আছে। এটা তাহলে কত হবে? 20 ইন্টু ক্যাপিটাল L2 ছিল 2.25 সেন্টিমিটার, তাহলে 10 টু দি পাওয়ার -2। A2 ছিল আমাদের 0.9 ইন্টু 10 টু দি পাওয়ার -6। স্মল l2 হচ্ছে আমাদের 0.19 মিলিমিটার, যেহেতু 10 টু দি পাওয়ার -2। এটা কত আসে? খুবই ইজি ম্যাথ, সিম্পল একটা ম্যাথ দিছে। 2.63 into 10 to the power 9. 10 টু দি পাওয়ার 9 নিউটন পার মিটার স্কয়ার। এখন এটা হচ্ছে অনলি অ্যালুমিনিয়াম, অনলি অ্যালুমিনিয়াম ওয়্যার, তাই না? তাই ছিল না? আমাদের প্রথম ওয়্যারটা ছিল শুধু অ্যালুমিনিয়ামের, আর পরের ওয়্যারটা ছিল হচ্ছে কার্বন মিক্সড অ্যালুমিনিয়াম। তাহলে এটা হচ্ছে কার্বন মিক্সড, কার্বন মিক্সড। তাহলে বলতে পারি কার্বন মিক্স করার পর ইলাস্টিসিটি ওয়েন্ট ডাউন। তাহলে আফটার মিক্সিং কার্বন, আফটার মিক্সিং carbon, elasticity got reduced, elasticity got reduced. Okay, চলো আমরা একটা প্রবলেমে চলে আসছি। Two different wires are taken having length 2 meter and diameter of cross section 0.8 millimeter. In case of first wire, elastic limit of a graph of stress versus strain দিয়ে দিছে out of these two wires। কোনো একটার ক্ষেত্রে বোধ হয় এই যে এই অংশটুকু হচ্ছে ইলাস্টিক লিমিটের বাইরে, ঠিক আছে। আচ্ছা, out of this two and in case of second wire, graph of total stored energy versus length, increased length square are shown। আচ্ছা, এইটা আমি তোমাদেরকে একটু পরের কোশ্চেনটা একটু বোঝানোর চেষ্টা করি, যে ইন কেস অফ দ্য সেকেন্ড ওয়্যার, সেকেন্ড ওয়্যারের ক্ষেত্রে
স্টোরড এনার্জি ভার্সেস ইনক্রিজড লেন্থের স্কোয়ার কেন স্ট্রেট লাইন হইলো, কেন স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন হইলো? তোমাদের মনে আছে যে হাফ কে এক্স স্কোয়ার যদি আমাদের ফর্মুলাটা লিখি, ওয়াই এ বাই ক্যাপিটাল এল ইন্টু স্মল এল স্কোয়ার, এটা ছিল হচ্ছে আমাদের স্টোরড এনার্জি, টোটাল স্টোরড এনার্জি। এটা কিন্তু ইউনিট ভলিউমে না, টোটাল স্টোরড এনার্জি ভার্সেস এল স্কোয়ার। এখন তুমি এটা দেখো, এটাকে এক্স হিসেবে চিন্তা করছে, এল স্কোয়ারটাকে এই সাইডে নিচে দেখো লেন্থ ইনক্রিমেন্ট স্কোয়ার, আর এটা ওয়ার্কটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তাহলে এটা হচ্ছে ওয়াই, আর এই পুরোটা তো একটা কনস্ট্যান্ট। তাহলে ইকুয়েশনটা কেমন বলতো? ওয়াই ইকুয়াল টু এম এক্স টাইপ। বোঝা গেছে? ওয়াই ইকুয়াল টু এম এক্স, তার মানে এটার যে স্লোপ হবে, এটা স্লোপ দেখলে তুমি বুঝতেছো স্লোপের ভ্যালু হবে হাফ ইন্টু কি ওয়াই এ বাই ক্যাপিটাল এল। ঠিক আছে, সেখান থেকে জাস্ট কিছু ইনফরমেশন তোমাদেরকে বললাম যে কি কি জিনিস দিয়ে দিছে, অথবা তুমি এইভাবে চিন্তা করতে পারো, ডাব্লুর ভ্যালু দিয়ে দিছে, এল স্কোয়ারের ভ্যালু দিয়ে দিছে, তাহলে চাইলে তুমি এই ভ্যালুটা বের করতে পারো। আচ্ছা, এখন আসো, এটা বুঝলাম। আর প্রথমটার ক্ষেত্রে কি দিছে আমরা দেখলাম যে ইন কেস অফ ফার্স্ট ওয়্যার উইদিন ইলাস্টিক লিমিট এ গ্রাফ অফ স্ট্রেস ভার্সেস স্ট্রেইন শোন, ওই যে ইলাস্টিক লিমিটের মধ্যে দিছে। তো এবার চলো আমরা প্রথম কোশ্চেনটা সলভ করি। হোয়াট উইল বি দ্য ম্যাক্সিমাম স্টোরড এনার্জি ইন দ্য ফার্স্ট ওয়্যার অ্যাকর্ডিং টু ফিগার 1 উইদিন ইলাস্টিক লিমিট? তাহলে উইদিন ইলাস্টিক লিমিট ম্যাক্সিমাম কত হবে? উইদিন ইলাস্টিক লিমিট ম্যাক্স এনার্জি ম্যাক্সিমাম স্টোরড এনার্জি সমান সমান কি স্ট্রেস ভার্সেস স্ট্রেইন গ্রাফ দিছে। তাহলে দেখো আমরা লিখতে পারি হাফ ইনটু স্ট্রেস ভার্সেস স্ট্রেইন। সো এখনো আমাদের অ্যান্সার আসে নাই। কেউ কি বলতে পারবা কেন আসে নাই? লাভে বা বলো তো কি কাজ বাকি আছে এখনো, অথবা সামারা বলো তো যে কি কাজ বাকি আছে। ওই গ্রাফ থেকে আমরা স্ট্রেস আর স্ট্রেইনের ভ্যালু আনতে পারবো। ইলাস্টিক লিমিটের মধ্যে, ইলাস্টিক লিমিটের ম্যাক্সিমাম যে পয়েন্টটা, ওই পয়েন্টের স্ট্রেস আর স্ট্রেইন নিলে তুমি ম্যাক্সিমাম এনার্জি পাবা। এটা দিয়ে আমার অ্যান্সার হচ্ছে না। সামারা প্রতীক কেউ বলতে পারবা কেন হচ্ছে না? এই স্টোরড এনার্জি কি পার ইউনিট ভলিউমে নাকি কারণ টোটাল? এটা তো পুরাটা তারের জন্য বের করতে হবে। হ্যাঁ, পুরা তারের জন্য। তাহলে এখানে এটা তো পার ইউনিট ভলিউমের জন্য, একক আয়তনের জন্য, ঠিক না? পার ইউনিট ভলিউমের জন্য যেহেতু, তাহলে এটার সাথে টোটাল ভলিউমটা মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, সো এই গ্রাফ থেকে তুমি পাবা স্ট্রেস আর স্ট্রেইনের ভ্যালু ম্যাক্সিমাম পয়েন্টে, ওটা হচ্ছে ইলাস্টিক লিমিটের ম্যাক্সিমাম পয়েন্ট, তাই না? বা ইলাস্টিক লিমিট। তাহলে ওই পয়েন্ট থেকে আমরা ডেটা নিব হচ্ছে স্ট্রেস আর স্ট্রেইনের। স্ট্রেসের ভ্যালু কত? 2 × 10⁻13। স্ট্রেইনের ভ্যালু হচ্ছে 10⁻2, রাইট? আর ভলিউম হচ্ছে, দেখো ভলিউমের ডেটা দিয়ে দিছে, লেন্থও দিয়ে দিছে, আবার ডায়ামিটারও দিয়ে দিছে, ডায়ামিটার অফ দ্য ক্রস সেকশন। তাহলে লেন্থ হচ্ছে, তাহলে এটাকে পাই আর স্কোয়ার এল লিখতে পারি। পাই আর স্কোয়ার হচ্ছে 0.4/1000 স্কোয়ার। কেন আমি একটু বলি, 8.8 মিলিমিটার হচ্ছে ডায়ামিটার, তাহলে রেডিয়াস পেতে গেলে কি ওটার হাফ হবে 0.4, আর মিলিমিটারকে মিটার নিতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে। আর লেন্থ হচ্ছে 2 মিটার, তাহলে এটা পাই আর স্কোয়ার এল। পাই আর স্কোয়ার এল দিয়ে আমরা ভলিউম পেয়ে গেলাম। দেখো তো কত আসে। আসে কারো? So 1.005 into 10⁻9. 1.005 10⁻9 জুল পার মিটার কিউব লেখা লাগবে না, কারণ টোটালটা বের করে ফেলছে। সেইটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এবার আসো আমরা ডি নাম্বারটা করে ফেলি। ডি নাম্বারে বলছে হুইচ ওয়ান ইজ মোর ইলাস্টিক বিটুইন দ্য টু ওয়্যারস। তাহলে এখানে যে দুইটা ওয়্যার দিছে, বেশি ইলাস্টিক কোনটা? প্রথমটা তো ইজি, স্ট্রেস বাই স্ট্রেইন, এটাই তো আমার ইয়ংস মডুলাস। সো এটারও ইয়ংস মডুলাস বের করতে পারবো, আর এটারও তো সব ডেটা দিয়ে দিছে, ডাব্লিউ দিছে, এল স্কোয়ার দিছে, এখান থেকে আমরা ইয়ংস মডুলাসটা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে দুইটা ইয়ংস মডুলাস বের করে আমরা কম্পেয়ার করবো যে কোনটা বেশি, সেটার ক্ষেত্রে ইলাস্টিসিটি আমাদের বেশি হবে। তাহলে আমরা বলতে পারি ফর ফার্স্ট ওয়্যার Young's modulus stress by strain 2 × 10⁻13 10⁻2।
তাহলে এটা হবে 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার। ঠিক আছে, তো এটা আমাদের একটা অ্যান্সার। এবার আসো যে সেকেন্ড ওয়্যারের ক্ষেত্রে কি হবে। সেকেন্ড ওয়্যারের ক্ষেত্রে W = হচ্ছে হাফ y ডিভাইডেড বাই ক্যাপিটাল L ইন্টু স্মল l স্কয়ার। আমরা যদি এখন ভ্যালুগুলা বসাই, W এর ভ্যালু হচ্ছে 0.7 ইন্টু 10⁻7 হাফ। ইয়ংস মডুলাসটাই তো বের করব। এখানে কি আমাদের সেকেন্ড ওয়্যারটার ক্ষেত্রে আমাদের এরিয়া কি দিছে কিনা। টু ডিফারেন্ট ওয়্যার টেকেন হ্যাভিং এত লেন্থ এন্ড এত ডায়ামিটার, তার মানে দুইটারই লেন্থ আর ডায়ামিটার আসলে সেম, তাই না? টু ডিফারেন্ট ওয়্যারস আর টেকেন হ্যাভিং এত লেন্থ এন্ড এত ডায়ামিটার, তার মানে দুইটারই এরিয়ার জন্য যে ডেটাটা ইউজ করবো এটা সেমই হবে। 0.4 মিলিমিটার যেহেতু, তাহলে 10⁻³ দিয়ে ডিভাইড করতে হবে বা 1000 দিয়ে পাই আর স্কয়ার। ক্যাপিটাল L হচ্ছে 2 মিটার, এখানে 2, আর স্মল l স্কয়ার দেখো এখানে স্মল l স্কয়ারের ভ্যালু একবারে 4। এখানে আবার কেউ 4 এর স্কয়ার করে দিও না, কারণ এই যে এই ডেটাটা কিন্তু l স্কয়ারের ভ্যালু হচ্ছে 4 বসায় দেবো। ঠিক আছে, তাহলে দেখো তো এখানে কত আসে। ইয়ংস মডুলাসটা দেখো কত আসে, এটা থেকে ইয়ংস মডুলাসটা দেখো, এটা y1, এটা y2। আসছে কারো? One point 39 into 10⁻13. 1.39 into 10⁻13 Yes. নিউটন পার মিটার স্কয়ার। তাহলে কোনটা বেশি ইলাস্টিক? একটা 11 ছিল, একটা 13, তাহলে y2 গ্রেটার দেন y1, তাহলে সেকেন্ড ওয়্যার ইজ মোর ইলাস্টিক, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছি প্রতীতি? Yep. প্যারা নাই, মানে এই চ্যাপ্টার মানে প্যারা নাই। ঠিক আছে, এটা হচ্ছে মেন কথা। খালি চোখ কান খোলা রাখবা, গ্রাফ রিড করতে হবে ঠিকঠাক মতো। গ্রাফ ঠিক মতো রিড করতে পারলে, ডেটা ঠিক মতো এক্সট্রাক্ট করতে পারলে ম্যাথ খুব ইজি, কঠিন কিছু। আচ্ছা, আমাদের আজকের লাইটিং কি ঠিকঠাক আছে? বোর্ড এন্ড মি এভরিথিং ওকে? ইমপ্রুভ করছে আগে থেকে? Yes, sir. Aro clear. ওকে, থ্যাংক ইউ। এবার আসো, এবার মনে হয় আমরা একটু পয়সনস রেশিওর কিছু ম্যাথ দেখা শুরু করতেছি। ঠিক আছে, তো ডিফারেন্ট কোয়ান্টিটিস অফ টু ওয়্যারস এ এন্ড বি, ডিফারেন্ট ম্যাটেরিয়াল আর কি। ঠিক আছে, তার মানে ইয়ংস মডুলাস আলাদা আলাদা হবে। Determine how much the diameter of the wire A decrease after applying force, or which wire will be more suitable for making a strong spring. Oh, very good. Which wire will be more suitable for making a strong spring? So কেউ কি আমরা বলতে পারবা যে এটা আমরা কিভাবে ইভ্যালুয়েট করব? আমরা কি শুধুমাত্র তোমার হচ্ছে ইয়ংস মডুলাস দিয়ে চিন্তা করব, নাকি YA বাই ক্যাপিটাল L কোন ভ্যালুটা দিয়ে করা উচিত? YA/L দিয়ে করব, কারণ এটা তো স্প্রিং এর কে এর মতো। এক্স্যাক্টলি, ঠিক আছে। কিন্তু আমার কেন জানি মনে হয় এটার সলিউশন গুলাতে শুধু ইয়ংস মডুলাস দিয়ে করা, আমি জানি না, দেখো একটু। তাহলে চলো, প্রথমে হচ্ছে ডিটারমাইন হাউ মাচ দ্য ডায়ামিটার অফ দ্য ওয়্যার এ ডিক্রিজ আফটার অ্যাপ্লাইং ফোর্স। তাহলে এ এর ক্ষেত্রে ডায়ামিটারের ডিক্রিজ বের করতে বলছে। এটা হচ্ছে এ এর ডেটা। ঠিক আছে, এর পয়সনস রেশিও দিয়ে দিছে, অ্যাপ্লাইড ফোর্স দিয়ে দিছে, এক্সটেনশন গুলাও দিয়ে দিছে। তাহলে দেখো এটা আমরা সি নাম্বার যদি এখানে করি, সিগমা পি লিখলাম পয়সনস রেশিও। তোমাদের মনে আছে নিশ্চয়ই, এটা হবে ডেল ডি বাই ডি, ডায়ামিটারের চেঞ্জ বাই ইনিশিয়াল ডায়ামিটার, ডিভাইডেড বাই হচ্ছে ডেল এল বাই এল। এখানে একটা মাইনাস সাইন রাখতে পারো, একটা প্লাস হলে একটা মাইনাস হয়। ঠিক আছে, এখন আসো ডেল এল তো বের করতে গেলে আমাদের আবার ইয়ংস মডুলাসের ভ্যালু দিয়ে হচ্ছে আমরা চাইলে বের করতে পারি। দেখো এখানে
এখানে চেঞ্জ ইন ডায়ামিটার এটা কিছু দেয় নাই, তাই না? চেঞ্জ ইন ডায়ামিটার দেয় অ্যাপ্লাইড ফোর্স দিয়েছে, এক্সটেনশন, আচ্ছা এক্সটেনশন তো দিয়ে দিছে, এটাই হচ্ছে স্মল এল, তাই না? স্মল এল, ঠিক আছে। তাহলে ডেল এল অ্যাকচুয়ালি দিয়ে দিছে 14 মিলিমিটার, 14 মিলিমিটার, তাহলে 14 মিলিমিটার যেহেতু, তাহলে এটাকে 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করি। এখন আসো, ইলংগেশন হয়েছে দেখে এটা পজিটিভ ভ্যালু বসানো লাগলো। এবার ক্যাপিটাল এল এর ভ্যালু কত মিটার বসাবো? 1.6 মিটার, ঠিক আছে। আর ডেল ডি বাই ডি এটা কত হয় আমরা একটু দেখি। ডেল ডি ডিভাইডেড বাই ডি এর ভ্যালু হচ্ছে, দেখো এখানে ডায়ামিটার ডি হচ্ছে মিটার এই দিয়ে দিচ্ছে, আল্লাহ জানে কি জিনিস এটা। ডায়ামিটার হচ্ছে 1 বসাই দিই, ঠিক আছে। আর পয়জনস রেশিও হচ্ছে 0.57। তাহলে দেখো এখান থেকে সবার ভ্যালুই যদি জানো, ডেল ডি বের করতে পারবো। ডেল ডি আসলে কিছুই না, d2 মাইনাস d1, ঠিক আছে। দেখো তো একটু ডেল ডির ভ্যালুটা কত আসে, ডেল ডি নেগেটিভ আসার কথা, কত আসে? -4.987 into 10⁻³ 4.987 10 টু দি into পাওয়ার 10⁻³ ওকে। তাহলে d2 টা হবে হচ্ছে, আমরা বলতে পারি যে d2 হবে হচ্ছে এটার সাথে d1 যোগ করে দিতে হবে, তাই না? এটার সাথে d1 যোগ করে দিতে হবে, 4.987 into 10⁻³ প্লাস d1 যেটার ভ্যালু হচ্ছে 1 মিটার। তাহলে এটা দেখো তো, এমন কেন জানি মনে হয় এটা মিলিমিটার হওয়ার কথা, আমি জানি না প্রশ্ন ভুল তোলা হয়েছে কিনা। মিলিমিটার হলে মনে হয় একটু বেটার হইতো, যাই হোক সমস্যা নেই। দেখো 1 মিটারে যদি বসাই, এটার রেজাল্ট কত আসে? 1 এর থেকে একটু ছোট হবে, 0.99 সামথিং আসবে। দেখো তো কত আসে? 0.995 0.995 মিটার। সো এটাই হচ্ছে আমাদের ডায়ামিটার, যেটা আমাদের রেজাল্ট জিজ্ঞেস করছিল, যে ডিটারমাইন হাউ মাচ দ্য ডায়ামিটার অফ দ্য ওয়্যার এ ডিক্রিজ। ও আচ্ছা, ডিক্রিজের কথা বলছে, তো তাহলে আসলে এইটুকুই অ্যান্সার, এটা হচ্ছে ডিক্রিজ। আর যদি বলে যে কত হবে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার হতো নট আওয়ার অ্যান্সার, নট আওয়ার। যাই হোক, সি নাম্বারটা নিয়ে আমরা আসলে প্যারা না নেই, আমরা চলো ভাইটাল 1 ডি তে চলে যাই। এক্সপ্লেইন which wire will be more suitable for making a strong spring। তাহলে প্রথম ওয়্যারের ক্ষেত্রে ফার্স্ট ওয়্যার, ইয়ংস মডুলাস তো আমরা জানি, y1 সমান সমান লেখা যায় f1 l1 a1 স্মল l1। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে, এখান থেকে তোমাদের স্প্রিং কনস্ট্যান্ট তো মনে আছে নিশ্চয়ই, y1 a1 বাই ক্যাপিটাল l1, ঠিক না? ya বাই ক্যাপিটাল L, এটা হচ্ছে f1 বাই স্মল l1, এটাই কিন্তু ইকুইভ্যালেন্ট টু স্প্রিং কনস্ট্যান্ট, স্প্রিং কনস্ট্যান্ট, ঠিক আছে। তো এই দুটা ভ্যালু কিন্তু আমাদের দিয়ে দিছে, দেখো f1 বাই স্মল l1, f1 হচ্ছে কত নিউটন? 5 নিউটন, স্মল l1 হচ্ছে আমাদের 14 মিলিমিটার, তাহলে 14 ইন্টু 10⁻³ তাহলে বলো তো কত আসে এটার রেজাল্টটা? 357.14. 357.14। এটা কিন্তু নিউটন পার মিটারই আসবে, তুমি এটা দেখো নিউটন পার মিটার স্কোয়ার ইন্টু মিটার স্কোয়ার, মিটার স্কোয়ার কাটাকাটি, আর তাহলে শুধু লেন্থটা থাকলো, তাহলে নিউটন পার মিটারই থাকে, এটার ইউনিটও কিন্তু নিউটন পার মিটার। সো এটাই হচ্ছে অ্যামেজিং থিং, যে এটা অ্যাকচুয়ালি স্প্রিং কনস্ট্যান্টের মধ্যে কাজ করতেছে। এবার আসো ফর সেকেন্ড ওয়্যারের জন্য আমরা একটু দেখি। সেকেন্ড ওয়্যারের ক্ষেত্রে y2 হচ্ছে f2 l2 a2 স্মল l2, তাহলে f বাদ গেল, y2 a2 বাই ক্যাপিটাল l2, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে f2 বাই স্মল l2। দেখো এখানে ভ্যালু বসাও, এটা b হইলে ভালো হইতো, যাই হোক ওয়্যার a আর b যেহেতু ছিল, এটাকে a বলতে পারো চাইলে, ঠিক আছে। এটা হচ্ছে a, সবই a এর, আর এটা হচ্ছে সবই b এর। এটা 6 নিউটন সম্ভবত, না 6 নিউটন ডিভাইডেড 16 মিলিমিটার, 16 ইন্টু 10⁻³ দেখো তো এটার ভ্যালু কত আসে? 375. 375, আর কিছু নাই না, নিউটন পার মিটার। এখন সামারা বলো কোনটার স্প্রিং কনস্ট্যান্ট বেশি হবে? 375 সেকেন্ডটা। সেকেন্ড ওয়্যার উইল হ্যাভ more spring constant.
তাহলে তোমরা বুঝছো যে ইলাস্টিক ম্যাটেরিয়াল দিয়ে এভাবে আসলে স্প্রিং বানানো হয়। স্প্রিং এর ক্ষেত্রে অবশ্য আরেকটা জিনিস ডিপেন্ড করে যে তুমি কতগুলা স্পাইরাল কি বলে টার্ন নিলা, ওই টার্নটাও আসলে ডিপেন্ড করে কিছুটা। বাট এই ম্যাথটা আমার মনে হয় সলিউশনে কি এভাবেই করছে সামারা, দেখা যায় নাকি না আছে? না, সলিউশনে ওরা খালি ওয়াই কম্পেয়ার করছে। খালি ওয়াই কম্পেয়ার করছে, এটাই আমি বলতে চাচ্ছিলাম যে আসলে শুধু ওয়াই কম্পেয়ার করাটা কি আসলে লজিক্যাল কিনা। এটা ডিপেন্ড করতেছে কি আসলে ওরা শুধু বলছে যে কোনটা দিয়ে মানে ম্যাটেরিয়ালটা বের করছে, কিন্তু ওই ম্যাটেরিয়ালের লেন্থ বেশি নাকি ছোট, ঠিক আছে, এটা নিয়ে কিন্তু কোনো কথাই বলে নাই। এখানে কিন্তু বলছে হুইচ ওয়্যার উইল বি মোর সুইটেবল ফর মেকিং এ স্ট্রং স্প্রিং, ঠিক আছে। এখানে কিন্তু শুধু ম্যাটেরিয়ালের কথা বলে নাই, মানে তুমি প্যাচ দিয়ে পুরাটা দিয়ে একটা স্প্রিং বানাবা এটার কথা বলা হয়েছে, ঠিক আছে। সো দিস ইজ এ বেটার রিপ্রেজেন্টেশন আই থিঙ্ক। সলিউশনে কি সেকেন্ড বা বি ওয়্যারটাই বেশি আসছে ভালো, তাহলে ওরা আর আমরা হয়তো একটা দিক থেকে কনসিস্টেন্ট থাকবো আর কি। ওখানেও কি বি ওয়্যারটা আসছে? না, ওদের এর ওয়াই বেশি আসছে। এর ভ্যালু বেশি আসছে, কিন্তু আমার কাছে কিন্তু দিস ইজ মোর লজিক্যাল, এটাই হওয়া উচিত, সলিউশন এটাই হওয়া উচিত, ঠিক আছে। ওকে, চলো এরপর আমরা দেখতেছি দ্য ব্রেকিং স্ট্রেস অফ এ ওয়্যার অফ ব্রাস ইজ টু 9.23 10⁴ নিউটন। If a force is applied along the length of this wire, then the length is increased by 10% and the diameter is decreased by 5%. The area of cross section of another wire B is eto and 0.3 millimeter length, sorry 0.3 meter length. It is possible to rotate the object of mass 10 kg which is tied at one end of the wire B with maximum angular velocity at, so we'll say it is possible to rotate the object 5. Okay, what is the Poisson's ratio of wire A? এটা বের করতে বলছে which of the A and B wires is thicker, কোনটা বেশি মোটা, কমেন্ট উইথ দ্য হেল্প অফ ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস। তো চলো আমরা একটু দেখি এটা কিভাবে আসলে ওরা এক্সপেক্ট করতেছে। সো আমরা প্রথমে সি নাম্বারটা নিয়ে আলোচনা করি, সি নাম্বারটা দিয়েছে, ঠিক আছে। তো অনেকগুলা ফোন আসতেছে, আমি একটু পজ দিয়ে ফোন নিয়ে নিই। আচ্ছা, তো দেখো পয়সনস রেশিও বের করতে বলছে সিগমা। তো পয়সনস রেশিও আমরা জানি যে ডেল আর বাই আর ডেল এল বাই এল, একটা নেগেটিভ সাইন আছে। এখন আসো কিভাবে আমরা বের করতে পারি, চলো দেখি। এটা হচ্ছে এ এর জন্য বের করতে বলছে, ঠিক আছে। এ এর কি কি ডেটা দিয়ে দিছে, force is applied along the length of this wire, the length is increased by 10%, diameter is decreased by 5%. so এখানে ডাইরেক্ট সব ভ্যালু দিয়েই দিছে 10% আর হচ্ছে 5%। তাহলে এইখানে দেখো আমরা বসাতে পারি হচ্ছে ডায়ামিটার যেহেতু 5% ডিক্রিজ হয়েছে তাহলে 0.05 হবে ডেল আর বাই আর, আর ডেল এল বাই আর হচ্ছে 10% ইনক্রিজ হয়েছে এবং এটা যেহেতু কমছে তাহলে এখানে একটা মাইনাস সাইন হবে, ঠিক আছে, মাইনাস, আর ফর্মুলায় তো মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। আর ডেল এল বাই এল হচ্ছে 10% ইনক্রিজ হয়েছে তাহলে এটা হবে 0.1, ঠিক আছে, মানে 10/100 যেটাকে বলে। দেখো তো এখান থেকে আমাদের সিগমার ভ্যালু কত আসছে, সো এটা একদম বেশি সিম্পল ম্যাথ হয়ে গেছে, 0.5 আসো। 0.5, 0.5। সো এটা অ্যাকসেপ্টেবল, কারণ আমরা জানি যে -1 থেকে 0.5 এর মধ্যে হচ্ছে সিগমার ভ্যালু হয়, ঠিক আছে। সো দিস ইজ ওকে। এবার চলো আমরা উইচ ওয়ান এ এন্ড বি ওয়্যারের মধ্যে থিকার এটা কমেন্ট করতে বলছে, ঠিক আছে। দ্য এরিয়া অফ ক্রস সেকশন and length of B, B এর ক্ষেত্রে দিয়ে দিছে, তাহলে আমরা একটু লিখি এখানে for B। আচ্ছা, আমরা দুইটাতেই কেন মাইনাস আনলাম? না, এটা তো ফর্মুলায় মাইনাস, এই যে দেখো মনে আছে একটা প্লাস হলে একটা মাইনাস হয়, এই জন্য আমরা একটা মাইনাস দিই। এখন তাই হয়েছে, এই মাইনাস আর ওই মাইনাস কাটাকাটি গেছে, ডিক্রিজ হয়েছে ডায়ামিটার, এই জন্য হচ্ছে নেগেটিভ সাইন, ও আচ্ছা আচ্ছা, ডিক্রিজের মাইনাস আর হচ্ছে ফর্মুলার মাইনাস। ফর্মুলা। আচ্ছা এবার আসো বি, বি এর ক্ষেত্রে আমরা কি কি ডেটা দিয়ে দিছে আমরা একটু দেখি। ক্রস সেকশন হচ্ছে, এরিয়া হচ্ছে দিয়ে দিছে 10⁻⁻6 মিটার স্কোয়ার। সো এখান থেকে তুমি চাইলে কিন্তু রেডিয়াস বের করতে পারো পাই আর স্কোয়ার, বা ইভেন এরিয়া দিয়েও আমরা চাইলে বের করতে পারবো থিকার কোনটা, যার এরিয়া বেশি সে বেশি থিকার। আর হচ্ছে আমাদের লেন্থ বলে দিছে হচ্ছে এল বি
এটা হচ্ছে 0.3 মিটার। বলছে it is possible to rotate the object of mass 10 kg which is tied at one end of the wire B and maximum angular velocity হচ্ছে 4 radian per second। ঠিক আছে, আর এর ক্ষেত্রে আমাদের কি দিয়ে দিচ্ছে? এখানে এর কি কোনো ডেটা আছে? আমি তো বি এর ডেটা দেখছি। ওই প্রথমটাই কি এর ডেটা? ব্রেকিং স্ট্রেস অফ ওয়্যার অফ ব্রাস ইজ এত, এটাই তো মনে হচ্ছে। কারোর কাছে যদি একটু ই থাকে, টেস্ট পেপার থাকে, একটু দেখো তো আমরা ভুল তুলছি নাকি কোনো জায়গায়। এর ক্ষেত্রেও তো একটা ডেটা দেয়া থাকতে হবে। টেস্ট পেপারও একই জিনিসই লেখা। Goodness, কোনো না কোনো একটা ভুল আছে। আবার আমরা পয়সন্স রেশিও এরই বের করছি, তার মানে এগুলো আসলে এর ডেটাই দিয়ে দিচ্ছে উপরের গুলা। ঠিক আছে, এর ডেটাই দিয়ে দিচ্ছে, বলছে যে ওকে ব্রেকিং স্ট্রেস দিয়ে দিচ্ছে, ফোর্স আবার দেয় নাই। এটা আবার বলছে বি এর ডেটা, ইট ইজ পসিবল টু রোটেট দ্য অবজেক্ট অফ mass 10 kg which is tied at one end। একটু ভুল কিনারা পাওয়া যাচ্ছে না তো এই কোশ্চেনে। কোশ্চেনে ভুল না থাকলে ম্যাক্সিমাম অ্যাঙ্গুলার ভেলোসিটি, সমস্যা হচ্ছে এর জন্য কি হবে? ফর এ ফোর্স বাই এরিয়া এফ ম্যাক্স বাই এরিয়া, এটা হচ্ছে 9.23 × 10⁴ নিউটন, তাই না? ও আচ্ছা, দেখো এটার ইউনিট দেখে আমাদেরকে বুঝে নিতে হবে যে এটা আসলে ম্যাক্সিমাম স্ট্রেস না ম্যাক্সিমাম ফোর্স। এটা কি দেখো তো সামারা, এখানে কি নিউটন পার মিটার স্কয়ার আছে কিনা? না, খালি নিউটন দেওয়া। খালি নিউটন, তাহলে তো এটা ফোর্সের ভ্যালু দিয়ে দিছে। ভাই এত ইন্টারপ্রিটেশন করতে গেলে তো সমস্যা। বি এর জন্য তো এনাফ, মানে এর জন্য আমি ডেটা দেখতেছি না। আমরা এটা স্কিপ করি, আমার মনে হয় এখানে কোনো ডেটা মিসিং আছে। লেটস নট ওয়েস্ট টাইম। চলো আরেকটা প্রবলেম দেখি। এটা আমার মনে হয় আমি অনেকবার করাইছি, জাস্ট একটু রিভিউ করাই দেই। বলছে হেভি 250 নিউটন সিমেট্রিক্যাল অবজেক্ট এক্স ওয়াই, এই যেটা হচ্ছে 250 নিউটন এক্স ওয়াই ইজ হ্যাংড ফ্রম টু ইকুয়ালি লং wires A and B horizontally. It is shown in the diagram. Cross sectional স্যার area of yes sir। স্যার আগের ম্যাথটায় না ওরা হচ্ছে বি ওয়্যারটা রোটেট করা হয়েছে বলছে আর ওমেগার ভ্যালু দিয়ে দিছে। তো এম, তো এই যে এটা কি বি এর জন্য, তাই না? হ্যাঁ এটা বি এর ডেটা। তো ওইটা থেকে হচ্ছে বি এর ব্রেকিং স্ট্রেস ইকুয়ালস টু এম ওমেগা স্কোয়ার আর বাই এ লেখা যাবে। এর ডেটাটা কই? আমি তো এর ডেটা খুঁজে পাচ্ছি না। তারপরে হচ্ছে ওরা বলছে যে এ আর বি হচ্ছে সেম ম্যাটেরিয়াল দিয়ে বানানো, তাই হচ্ছে ব্রেকিং স্ট্রেস অফ এ আর ব্রেকিং স্ট্রেস অফ বি সেম। আচ্ছা, এটা বুঝতেই পারতেছো ম্যাথে ভুল আছে আসলে, ঠিক না? নাইলে এতগুলো অ্যাজাম্পশন করে নিছে সলিউশনের মধ্যে। সো দিস ইজ ভেরি পেইনফুল। আমার মনে হয় এটা স্কিপ করো, এটা যেহেতু ভুল ছিল। প্রতি বছর তো আর ভুল কোশ্চেন আসবে না। এটা ভুল ছিল, এটা ডেফিনেটলি কোনো জায়গায় এখানে মিস করছে ইনফরমেশন। আচ্ছা, সো চলো এটা আমরা দেখি। তোমাদের মনে আছে নিশ্চয়ই যে যদি এমন হয় যে এখানে একটা ওয়েট ঝুলানোর পরেও এটা হরাইজন্টালি রয়েছে, তাই না? এখানে বলছে কিন্তু যে ওয়্যারস লংগিটিউডিনাল স্ট্রেন বলে দিছে, ক্রস সেকশনাল এরিয়া অফ ইচ ওয়্যার বলেছে, বি ওয়্যারস লংগিটিউডিনাল স্ট্রেন বলেছে, এ ওয়্যার হচ্ছে 0.8 ইজ মেড অফ
brass and the rest is still Young's modulus বলে দিছে। Determine the energy stored, এখানে যেহেতু ছবিতে horizontal দিয়ে দিছে আমরা হরিজন্টালি ধরতে পারবো। আচ্ছা সরি, এখানে আসলে বলেই দিছে which end of the bar will be lower than the another one, right? So এখানে আসলে বের করতে হবে আমাদের। চলো, আমাদের কোনো সমস্যা নাই, এখানে আমরা স্মল এল গুলা বের করতে পারলে বের হয়ে যাবে যে আমাদের কোনটা একটু ঝুলে থাকবে। আগে স্টোরড এনার্জি ইন বি, তে দেখি পার ইউনিট ভলিউম। স্টোরড এনার্জি পার ইউনিট ভলিউম, স্টোরড এনার্জি পার ইউনিট ভলিউম অফ বি। এটা খুবই ইজি, এটাকে লেখা যায় হচ্ছে ই সাব ভি বা ইপি সাব ভি বা ইউ সাব ভি হাফ ইন্টু স্ট্রেস ইন্টু স্ট্রেন। এখানে আমাদের দেখো আমরা ক্রস সেকশনাল এরিয়া দেখতেছি ইচ ওয়্যারের। আচ্ছা, বি ওয়্যারের লঙ্গিটিউডিনাল স্ট্রেইন দেখছি, তাহলে আমরা স্ট্রেইনের ভ্যালু বসিয়ে দিতে পারি। স্ট্রেইন বি ওয়্যারের ক্ষেত্রে হচ্ছে 2.5 10 টু দি পাওয়ার -4, আর স্ট্রেসের ভ্যালু হচ্ছে ফোর্স বাই এরিয়া, ফোর্স বাই এরিয়া। ফোর্সের ভ্যালু আমরা বলতে পারি যে বি ওয়্যারের উপরে অর্ধেক ফোর্স পড়বে, তাই না? তো 250 নিউটনের অর্ধেক হলে 125 নিউটন। আর এরিয়া কি হবে? এরিয়া যেহেতু এটা বি ওয়্যারের হবে, বি ওয়্যারের ক্রস সেকশনাল এরিয়া, ইনফ্যাক্ট সবগুলারই ক্রস সেকশনাল এরিয়া দিয়ে দিচ্ছে হচ্ছে 2.5 10 টু দি পাওয়ার -7, তাহলে 2.5 10 টু দি পাওয়ার -7 ইন্টু 2.5 10 টু দি পাওয়ার -4। দেখো তো এটার রেজাল্টটা কত আসে। আসে করো। পদ্ধতি 62500 62500 62500 জুল পার মিটার কিউব। তো এটা আমাদের ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার। ডি নাম্বার হচ্ছে কোনটা বেশি লোয়ার থাকবে, ঝুলে থাকবে কোনটা। প্রথমে আমরা L1 যদি বের করি বা LB যদি বের করি, LB বের করলে দেখো আমাদের কত আসে ব্রাসেরটা। তো আমরা তো জানি যে F সমান সমান হচ্ছে বা Y সমান সমান হচ্ছে FL বাই AL, তাহলে শুধু স্মল l হচ্ছে FL বাই AY। তো এই ভ্যালুটা যদি আমরা নিই FL বাই AY, এটা FB LB AB YB, ঠিক আছে? তাহলে দেখো আমাদের ওই ব্রাস ট্রাস সবার ইয়ংস মডুলাস সবকিছু দিয়ে দিছে। তাহলে ফোর্স নিব এখানে 125 নিউটন। LB লেন্থ বলে দিছে হচ্ছে কত, এটা 2 মিটার হবে, কারণ ইনিশিয়ালি যেহেতু এরা একই বরাবর ছিল, হরিজন্টাল ছিল, 0.8 আর 1.2 মিলে ওই সাইডেরটা 2 মিটার হবে, ঠিক আছে, যেহেতু সিমেট্রিক বলছে। আচ্ছা এখন আসো, ওকে, এখন এর ভ্যালু কত হবে? এ বি এটা আমাদের দিয়ে দিছে, তাই না? ক্রস সেকশনাল ইচ হচ্ছে ওয়্যার 2.5 10 টু দি পাওয়ার -7, আর ইয়ংস মডুলাস বি এর জন্য, বি ফর ব্রাস আর কি, 1 ইন্টু 10 টু দি পাওয়ার 11। দেখো তো এটা কত আসে ভ্যালু। ব্রাস বসাইছি, কত আসছে? স্মল এল অনেক ছোট্ট একটা ব্যাপার, 0.01 মিটার। আর কিছু নাই না? এতটুকুই। ওকে, আচ্ছা এটা তো বেরোইলো হচ্ছে ব্রাস কতটুকু ঘুরবে। এবার আসো যে এই দুইটার ক্ষেত্রে কি হবে, এই দুইটার ইলংগেশন কি হবে, এই দুইটার যোগফলের সমান। মানে এটাকে যদি আমরা ধরো, এটাকে LB ধরছি আর এটাকে ধরো হচ্ছে এল, এটাকে ধরো L1 নাম দিলাম, এটাকে L2 নাম দিলাম, তাহলে L1 এর ভ্যালু আমরা একটু বের করি এখান থেকে। L1 হবে হচ্ছে, শুধু ব্রাসের ডেটাগুলো ইউজ করতে হবে, তাহলে F L ব্রাস, এই শুধু এই ব্রাস পার্টটুকুর, আর হচ্ছে A ব্রাস
আর ইয়ংস মডুলাস হচ্ছে ব্রাসের। এখানে আসলে সব ডেটা তোমার বুঝে বুঝে নিতে হবে। 125 নিব, কারণ ওইদিকে 125, এদিকে 125। এল ব্রাস হচ্ছে 0.8 মিটার। এরিয়া বোধহয় দিয়ে দিছিল 2.5 10⁻⁻7। আর ইয়ংস মডুলাস ব্রাসের ক্ষেত্রে আমরা জানি 10⁻11। তাহলে দেখো তো এটা কত আসে। স্মল L1 4 into 10 to the power minus 3. 4 into 10⁻³ ভেরি গুড, এটা মিটারে আসছে। স্মল L2 টাও বের করবো আমরা একইভাবে, একবারে ডেটা বসাই দিই। 125, এই লেন্থটা তখন ব্রাসের লেন্থ না হয় স্টিলের লেন্থ হয়ে যাবে 1.2 মিটার। এরিয়াটাও সেম আছে সবার, 2.5 10⁻⁻7। যেটা হবে ইয়ংস মডুলাসটা চেঞ্জ হবে। ইয়ংস মডুলাস হচ্ছে 2 into 10⁻11, 2 into 10⁻11। তাহলে দেখো তো L2 এর ভ্যালুটা কত আসে। 0.003। 0.003 মিটার। এখন L1 আর L2 যোগ করলে কত আসে দেখো তো। 0.007। 0.007 মিটার। তাহলে এখন কোনটা বড় হয়েছে বেশি, এটা বেশি বড় হয়েছে। তাহলে LB ব্রাস ইজ গ্রেটার দেন কি L1 প্লাস L2। তাহলে কোন অংশ ঝুলে থাকবে, এই অংশটা ঝুলে থাকবে, অর্থাৎ এইভাবে থাকবে জিনিসটা। ঠিক আছে, যেহেতু এটা বেশি বড় হয়েছে, এটা কম বড় হয়েছে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে যেখানে শুধু ব্রাস আছে ওই পার্টটা বেশি ইলংগেটেড হয়ে থাকবে, ওইটা লোয়ার থাকবে। ঠিক আছে, এখানে বুঝতে পারছি। তো হুম, এখানে তো ফোর্সটা এমন মাঝে মাঝে এমন ভাবে দেওয়া হচ্ছে যে দুই দিকে 125 আমরা ধরে নিতে পারছি, কিন্তু কোনো একদিকে হ্যাঁ। বায়াসড হলে সেই ক্ষেত্রে কিভাবে করতাম? তখন ওই যে তোমাদের মনে আছে যে মানে ধরো এটা সেন্টার অফ গ্র্যাভিটি ঠিক মাঝে নাই, সেন্টার অফ গ্র্যাভিটি একটু ডান দিকে আছে। যদি ডান দিকে থাকতো তাহলে এটার উপরে বেশি ম্যাস, এটার উপর বেশি ওয়েট পড়তো, এটার উপর কম ওয়েট পড়তো। এটা বাইর করতে হইতা তো করতে করতে হইতো হচ্ছে তোমাদের স্ট্যাটিক্স পড়ছো তোমরা, ম্যাথের স্ট্যাটিক্স, পি ইন্টু এবি বা পি ইন্টু, এটা কি ছিল, পি ইন্টু এসি সমান সমান কিউ ইন্টু বিসি, ওই ফর্মুলা দিয়ে মানে এটা থেকে কত দূরে আছে ইন্টু হচ্ছে এই তার উল্টাটার উপর ফোর্স, আবার হচ্ছে এটার ফোর্সের ক্ষেত্রে নিব ওইটুকুর ডিস্টেন্স, আর এই ফোর্সের ক্ষেত্রে নিব এইটুকুর ডিস্টেন্স। মানে তোমরা এটা কিন্তু স্ট্যাটিক্সে পড়ছো, ওইখান থেকে তুমি চাইলে বের করতে ওই যে পারবা। বা নাইট প্যারালাল ফোর্সের যে থিওরেমটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা থেকে, অথবা তুমি জাস্ট মোমেন্টাম মানে নেট টর্ক জিরো হবে, নেট টর্ক জিরো দিয়ে করে ফেলতে পারবা আর কি, বুঝছো, টোটাল মোমেন্ট জিরো হবে, ওটাতে করে ফেলতে পারবা। বুঝতে পারছি। আচ্ছা, এবার আসো হচ্ছে আমরা পরের প্রবলেমে যাই। আমার মনে হয় এখানে আর খুব বেশি টাইম আমরা স্পেন্ড না করি, কারণ এই ম্যাথও তোমরা করছো, এটাও বোর্ডেরই একটা ম্যাথ। কোনটা বেশি গ্রেটার হবে এটা হোমওয়ার্ক থাকবে তোমাদের। চলো তাহলে আমরা শুরু করে দিই। হ্যাঁ, রিজিউম করি আমাদের ওয়ার্ক এনার্জি পাওয়ার। সো প্রথমে আমরা কিছু ম্যাথই দেখবো। আসলে এখানে নতুন করে কিছু বলার নাই, থিওরি আহামরি কিছু পড়ানোর নাই। সো সবই আগের 9-10 এর কনসেপ্ট প্লাস হালকা কিছু যেগুলো তোমাদের মনে থাকার কথা। তো চলো আমরা প্রথম ম্যাথটা দেখি। এটা হচ্ছে পাম্পের ম্যাথ। দ্য ডেপথ অফ এ ওয়াটার ফিল্ড ওয়েল ইজ 15 মিটার, ইটস রেডিয়াস 1 মিটার। 6 হর্স পাওয়ারের একটা পাম্প ইউজ করছে টু ইভ্যাকুয়েট ওয়াটার অফ দ্য ওয়েল। দ্য পাম্প হ্যাজ ড্যামেজড, দ্য পাম্প ওয়াজ ড্যামেজ when half of the water was lifted. খুবই সিম্পল না, খুব টাইপ মানে কমন একটা টাইপ, যে অর্ধেক পানি উঠানোর পরে পাম্প নষ্ট হয়ে যায়। কেন যে পাম্প ওই অর্ধেক পানিতেই নষ্ট হয় জানি না, কিন্তু যত বোর্ডের ম্যাথ আসে কেন জানি অর্ধেকই নষ্ট হয়। Another pump of the same power was engaged for lifting the rest of the water. So determine the work done by the first pump. First pump এর জন্য work done. So C number question যদি আমরা দেখি, ধরো আমাদের এটা হচ্ছে ট্যাঙ্ক, এই ট্যাঙ্কের প্রথম অর্ধেক খালি হবে, তাই না? এটা হচ্ছে আমাদের ট্যাঙ্ক। টোটালটা যদি H হয়, টোটালটা হচ্ছে H। সো প্রথম অর্ধেক যখন খালি হবে, এটা আমরা খুব ভালো মতো বুঝতে পারি যে ফার্স্ট অর্ধেক যখন খালি হবে, তো এটা হচ্ছে ফার্স্ট হাফ। ফার্স্ট হাফের ক্ষেত্রে
H1 ইনিশিয়াল হাইট হচ্ছে একদম শুরুরটার হাইট হচ্ছে 0, এই পজিশনে h ইকুয়াল টু 0, আর এই পজিশনে আমাদের h হচ্ছে h/2। আমাদের এটা কেন লাগে? অ্যাভারেজ হাইট বের করার জন্য লাগে। প্রথম কোণাটা 0 উঠছে, পরের কোণাটা হচ্ছে h/2 উঠছে, ঠিক আছে? তাহলে ওয়ার্ক ডানের ক্ষেত্রে আমাদের ওয়ার্ক ডানের ফর্মুলা হচ্ছে mg h বার ইউজ করতে হবে, অ্যাভারেজ হাইট নিতে হবে। তো এইখানে আমরা করতে পারি কি, এমটা বের করব হচ্ছে, এমটা কেমনে করব, রো ভি ডিভাইডেড বাই 2। কারণ অর্ধেক পানি যেহেতু উঠছে, এই জন্য রো ভি দিয়ে যে টোটাল ম্যাস অফ দা লিকুইড ইনসাইড এ ট্যাঙ্ক বের করব, তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, জি। আর এইচ বার কে আমরা লিখতে পারি 0 প্লাস h/2 ডিভাইডেড বাই 2। কেন? কারণ হচ্ছে প্রথমটা 0 উঠছে, পরেরটা h/2 উঠছে। তাহলে অ্যাভারেজ হাইট কতটুকু উঠছে আমরা যদি বলি, অ্যাভারেজ হাইট উঠছে হচ্ছে 0 প্লাস h/2 ডিভাইডেড বাই 2। সো এইটুকু হচ্ছে h/2। তাহলে দেখো এখানে রো ভি, রো হচ্ছে 1000, ভলিউম বের করার জন্য এনাফ ডেটা দিয়ে দিছে। 15 মিটার হচ্ছে তার লেন্থ, আর রেডিয়াস হচ্ছে 1 মিটার। তাহলে পাই আর স্কোয়ার এল, পাই আর স্কোয়ার, রেডিয়াস হচ্ছে 1 মিটার, তাই না? হ্যাঁ, পাই আর স্কোয়ার এল ইন্টু 15 ডিভাইডেড বাই 2। এটা তো হচ্ছে রো ভি বাই 2 বেরোলো, ইন্টু জি হচ্ছে 9.8, আর h/2, টোটাল এইচ যেহেতু 15 মিটার, এখানে টোটাল লেন্থ হচ্ছে 15 মিটার। তো h ইকুয়ালস টু হচ্ছে 15 মিটার, 15 মিটার। তাহলে এখানে আমরা বসে দেবো হচ্ছে 15/2 ডিভাইডেড বাই 2। কেন হলো? এইচ হচ্ছে 15/2 ডিভাইডেড বাই 2। দেখো তো এটার টোটাল ভ্যালুটা কত আসে, এটা এগুলো কিন্তু সব হ্যাঁ মাল্টিপ্লাই হচ্ছে। দেখো তো কত আসে এটা রেজাল্ট। আসছে কারো? সামারা? যেটা আসবে এটা হচ্ছে জুলে আসবে। So 8.65 into 10 to the power 5 আছে। হুম। ঠিক আছে তো না? বাকিদেরও কি এটাই আসছে? যেহেতু প্রথম পাম্পের জন্য ওয়ার্ক ডান, তাহলে প্রথম পাম্প তো ফার্স্ট হাফ খালি করছে। ফার্স্ট হাফের জন্য ওয়ার্ক ডানের ফর্মুলা mgh, এইচ এর জায়গায় h বার, আর m এর জায়গায় টোটাল ভলিউম অফ দা ট্যাঙ্কের অর্ধেক দিস। বাকি সব তো সিম্পল। এবার ডি নাম্বারে, will both pumps take same time to lift water, analyze it mathematically। ও সেম টাইম লাগছে কিনা, এটা খুবই সিম্পলি করতে পারবো। পাম্প অফ 6 হর্স পাওয়ার এঙ্গেজ করছিল, পরে কিন্তু সেম পাওয়ারেরই নিছে, তাহলে পাওয়ার চেঞ্জ হয়নি। তাহলে ফার্স্টটাও 6 হর্স পাওয়ার, সেকেন্ডটাও 6 হর্স পাওয়ার। এখানে অনেক ক্ষেত্রে দেয় যে কিছু কিছু ম্যাথে যে সেকেন্ড পাম্পটার ডিফারেন্ট হর্স পাওয়ারের দেয়, এফিসিয়েন্সি দিয়ে দেয়। সো আমাদের এটা আরো ইজি। তাহলে প্রথম পাম্পের ক্ষেত্রে mgh1 বার ডিভাইডেড বাই t1 নিব আমরা, ঠিক আছে? ওকে, তাহলে আমরা একটু টাইম গুলা বের করব। t1 যদি বের করি, mgh1 বার ডিভাইডেড বাই p, ঠিক আছে? আমি যদি এখন ভ্যালু গুলা বসানো শুরু করি, দেখি কি হয়। m এর ভ্যালু কিন্তু একটু আগে আমরা বের করছিলাম। আহ দেখো তো টোটাল ম্যাসের এখানে একবারে লিখে ফেলি, 1000 ইন্টু পাই ইন্টু 1 স্কোয়ার ইন্টু 15 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে 1000 হচ্ছে রো, রো ভি টোটাল ভলিউমের অর্ধেক নিছি যেহেতু অর্ধেকটাতে পানি ছিল, জি হচ্ছে 9.8। আর এইচ বার একটু আগে যেটা বের করছিলাম ওটাই যদি আমরা ইউজ করি প্রথম পাম্পের জন্য, বা এভাবে লিখি 0 প্লাস, এখানে তো h/2, তাহলে 0 প্লাস h/2 ডিভাইডেড বাই 2, তাহলে 0 প্লাস h/2 হচ্ছে 15/2 ডিভাইডেড বাই 2। এটা গেল। আর পাওয়ার হচ্ছে 6 হর্স পাওয়ার, তাহলে 6 ইন্টু 746। তাহলে দেখো এখানে সব ভ্যালুই আমরা বসাইছি। এসআই ইউনিটে যেহেতু আছে, টাইমটা আসবে সেকেন্ডে। দেখো তো কত সেকেন্ড আসে।
সেকেন্ড হাফের জন্য হাইটটা আলাদা হবে, বাকি সব সেম থাকবে। আসছে কারো? 19.34 সেকেন্ড। 19.34 সেকেন্ড। আচ্ছা, কেউ কি আমার বলতে পারবা সেকেন্ড পাম্পটার জন্য টাইম কত লাগা উচিত? এটা মুখস্থ থাকা উচিত তোমাদের, বা পারা উচিত একবারে। 3 টাইমস থাকবে। 3 টাইমস লাগবে। সো সেকেন্ড পাম্পের জন্য, প্রথম পাম্পের তো এনাফ, মানে অ্যারাউন্ড 20 সেকেন্ডের মতো লাগছে, সেকেন্ড পাম্পের জন্য অ্যারাউন্ড 60 সেকেন্ডের মতো লাগা উচিত। চলো দেখি আসে কিনা। এবার P2 mgh2 T2, এখানে যেটা হবে T2 এর ভ্যালু ওই আগের মতো বের করব। এম এর ভ্যালু বসাবো, জি এর ভ্যালু বসাবো, পি এর ভ্যালু বসাবো। P2 হচ্ছে 6 হর্স পাওয়ার, তাহলে এটা 746। এম হচ্ছে আগের মতোই 1000 ইন্টু পাই আর স্কোয়ার ইন্টু এল হচ্ছে 15 ডিভাইডেড বাই 2, যেহেতু বাকি অর্ধেক পানি নিচ্ছি। জি হচ্ছে 9.8। আর বলতে পারবা পরের অর্ধেক খালি করার ক্ষেত্রে পানিটা এইটুক ভরে আছে, তাহলে প্রথমটা যাবে h/2 আর লাস্টেরটা যাবে হচ্ছে h। ফলে h2 বার যেটা হবে এটা হবে হচ্ছে, প্রথমটা গেছে h/2, লাস্টেরটা গেছে h ডিভাইডেড বাই 2। তাহলে এটা আমাদের হবে 15/2 প্লাস 15 ডিভাইডেড বাই 2। ওই h এর ভ্যালু 15 বসাই দিছি। এটা দিয়ে একটু ক্যালকুলেট করে দেখো তো T2 এর ভ্যালুটা কত আসে আমাদের। 58.0036। 58.036। এটা দেখলেই তো নাচানাচি শুরু হয়ে যাবে যে এটা 3 গুণ টাইম। তুমি দেখো এটা 3 টাইমস করলে এটা পাবা রেজাল্ট। সো আমাদের রেজাল্ট কারোর সাথে আসলে চেক করার দরকার নাই, দিস ইজ গুড এনাফ। আমাদের ম্যাথটা হয়েছে, ঠিক আছে। এই ম্যাথেই দেখবা যে আরো 5টা একই টাইপের ম্যাথ আসছে, খালি প্রথম পাম্পেরও ইফিসিয়েন্সি হর্স পাওয়ার দিয়ে দিছে, সেকেন্ড পাম্পেরও ইফিসিয়েন্সি হর্স পাওয়ার দিয়ে দিছে। সেক্ষেত্রে T1 T2 এভাবে ডাইরেক্ট বলতে পারবা না যে 3 টাইমস হবে। ওই ম্যাথগুলো আর একটু লেন্দি হবে। বুঝতে পারছি? সামারা, বিভা, জি স্যার। বিভা কি আছে না চলে গেছে? ওকে, এবার চলো পরের প্রবলেম। এটাও আমার কাছে খুব ভালো লাগছে, প্রবলেমটা সুন্দর, এবং এটা মনে হয় টেস্ট পেপারে সলভও ঠিকঠাক মতোই করছে। এটা হচ্ছে কুমিল্লা বোর্ডে আসা একটা কোয়েশ্চেন। অ্যাকর্ডিং টু দ্য ফিগার, এ বডি অফ mass 20 kg is lifted from A to B. Another body of same mass is taken from C to B. ওই A থেকে B তে নিছে, C থেকে B তে নিছে। Calculate the work done in first situation. In which case, first and second situation, it was easier to move the object. Show mathematically. ঠিক আছে, সো আমরা চলো আস্তে আস্তে সলভ করার চেষ্টা করি। আমরা সিটা আগে এই সাইডে করি। সি বলছে ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান ইন দ্য ফার্স্ট সিচুয়েশন। ওয়ার্ক ডান প্রথম ক্ষেত্রে কি ছিল? বডি অফ ম্যাস 20 কেজি লিফটেড ফ্রম এ টু বি। তাহলে এ থেকে বি তে, তাহলে এটা হচ্ছে এ থেকে বি তে যাচ্ছে। এখন এ থেকে বি তে, তো ওয়ার্কের ফর্মুলা তো আমরা জানি এফ ইন্টু এক্স। এখন কেউ কি আমাকে বলতে পারবা এখানে কি এফ ইকুয়াল টু এম জি বসাবো, না কোন ফোর্সটা বসানো উচিত? এখানে কার ওয়ার্ক বের করতে বলছে? এখানে কিন্তু খুবই ভেগ একটা কোশ্চেন করছে। ওয়ার্ক ডান ইন দ্য ফার্স্ট সিচুয়েশন হইতে পারে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশন, অথবা ওয়ার্ক ডান এগেইনস্ট গ্র্যাভিটেশন, অথবা বলতে পারে ওয়ার্ক ডান বাই এজেন্ট। এখানে আসলে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে এজেন্টের ফোর্সের জন্য ওয়ার্ক ডান কত। দেখো এখানে একটা অ্যাক্সেলারেশন দিচ্ছে না উপরের দিকে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে এখানে বুঝাই যাইতেছে অবজেক্টের উপরে এমজি থেকে বড় একটা ফোর্স আছে। তো নিচের দিকে আছে এমজি, উপরের দিকে এজেন্টের ফোর্স, আর উপরের দিকে এই জন্য 4 মিটার পার সেকেন্ড স্কয়ার অ্যাক্সেলারেশনে চলতেছে। এখন সামেশন অফ এফ ইকুয়াল টু এম, এই ফর্মুলাটা যদি আমরা খাটাই, তাহলে দেখো এখান থেকে কি দাঁড়াচ্ছে আমাদের। তাহলে এখান থেকে আমাদের দাঁড়াবে এফ এজেন্ট মাইনাস এম জি ইকুয়ালস টু হচ্ছে এম এ, বা এফ এজেন্ট ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু জি প্লাস এ। ঠিক আছে, এখন ম্যাথ তোমাকে মনে বলে দিছে 20 ইন্টু 9.8 প্লাস 4। তাহলে এজেন্টের ফোর্সের জন্য এজেন্টের ফোর্সটা পেয়ে গেল। দেখো তো এটা কত আসে। তো টাইম লাগতেছে, কত আসছে? 276।
276 নিউটন। তাহলে এখন আমরা পেয়ে গেলাম যে কত ফোর্স দিয়ে এজেন্ট আসলে ওকে উপরে তুলছে। এখন জাস্ট এখানে ভ্যালু বসালে হয়ে যাবে। আমাদের এখানে ভ্যালু বসাবো আমরা হচ্ছে 276, আর এক্স এর ভ্যালু হচ্ছে এই এবি, এবি এর লেন্থটা। তাহলে এটা কত আসে, 276 ইন্টু হচ্ছে এবি এর ভ্যালু কি আমাদের দিয়েছে কোথাও? হ্যাঁ, হাইট দিয়ে দিয়েছে 20 মিটার, 20 মিটার। তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার চলে আসছে। দেখো তো কত আসতেছে। 5520. 5520 ভেরি গুড। এখন আসো, তোমাদের মনে আছে এই টাইপের ম্যাথ যখন এবার ডি যখন করবো যে দুই কেসে কি সেম ওয়ার্ক হয়েছে কিনা? তোমাদের মনে আছে এমনি সোজাই তুলি আর এভাবেই তুলি, ওয়ার্ক ডান সেম ছিল এগেইনস্ট গ্র্যাভিটি। যদি আমরা শুধু গ্র্যাভিটির এগেইনস্টে ইউনিফর্ম স্পিডে মুভ করাই, তাহলে আসলে তুমি সোজাই তুলো এভাবেই তুলো, কোনো এডিশনাল ওয়ার্ক লাগে না। এটাই তো কনজারভেটিভ ফোর্স বলে, ঠিক না? গ্র্যাভিটেশন ফোর্স হচ্ছে কনজারভেটিভ ফোর্স। কিন্তু এজেন্টের ফোর্স কিন্তু কনজারভেটিভ নাও হতে পারে, এজেন্টের ফোর্স কিন্তু বেশি হতে পারে। যেমন কেবল আমরা দেখলাম যে এখানে এমজি থেকে বেশি ফোর্স দিয়ে কিন্তু তুমি উপরে তুলছো। So, যখন এজেন্টের ফোর্সের কথা আসবে তখন কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট পথে ডিফারেন্ট ওয়ার্ক হইতে পারে, কারণ অ্যাক্সেলারেশন আলাদা। ঠিক আছে, যদি ইউনিফর্ম স্পিডে মুভ করাইতা তাহলে আসলে সব ক্ষেত্রে ওয়ার্ক সেম হইতো। কিন্তু যেহেতু এখানে অ্যাক্সেলারেট করাইছো, এখানে থিংস হ্যাভ চেঞ্জ। চলো আমরা একটু দেখি। আমরা সেকেন্ড কেসে দেখি। সেকেন্ড কেসে দেখো ওর অ্যাক্সেলারেশন হচ্ছে এই দিক বরাবর 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আবার ওর এমজি কোন দিক বরাবর আমরা একটু দেখি, এদিক বরাবর এমজি। এখন তুমি বুঝতেই পারতেছো এটা যদি হয়ে থাকে হচ্ছে কত ডিগ্রি যেন, 45। তাহলে আমরা তো জানি যে এই এমজির দুটাও কম্পোনেন্ট থাকে, ঠিক না? এদিকে একটা, এটা এটা থিটা হইলে তোমাদের মনে আছে নিশ্চয়ই এটাও 45 হবে, এটাও 45 হবে। সো এদিক বরাবর কাজ করে হচ্ছে এমজি cos 45, আর এদিকে কাজ করে এমজি sin 45। এখন চিন্তা করো, এদিক বরাবর এমজি sin 45 কাজ করতেছে, অবজেক্ট উপরে উঠতেছে, তাহলে এজেন্টের ফোর্স কিন্তু উপরের দিকেই রয়েছে, এফ এজেন্ট। তাহলে এজেন্টের ফোর্স উপরে, উপরে টেনে ওঠানো হচ্ছে, এমজি sin 45 নিচে, এটার জন্য অ্যাক্সেলারেশন হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ, এই ফর্মুলাটা যদি খাটাই তাহলে এফ এজেন্ট মাইনাস, আগে এমজি হয়েছিল এবার হচ্ছে এমজির এগেইনস্টে না, এমজি sin 45 এর এগেইনস্টে উঠাচ্ছে, ইকুয়ালস টু এম এ, বা এফ এজেন্ট ইকুয়াল টু হচ্ছে এম কমন নিলে জি sin 45 প্লাস এ। এম এর ভ্যালু হচ্ছে আমাদের 20 কেজি, 9.8, 1/√2। আর এ এর ভ্যালু হচ্ছে আমাদের 4 বসা দিলাম। দেখো তো এবার কত নিউটন আসছে, 276 আসবে না, ডিফারেন্ট কোন একটা ভ্যালু আসবে। আমরা আজকে ছোট দুইটা চ্যাপ্টার দেখতেছি, হ্যাঁ, স্ট্রাকচারাল প্রপার্টিজ দেখা শেষ হয়েছে, ওয়ার্ক পয়েন্টস দেখতেছি। 218.59. 18.59 নিউটন। এখন ওয়ার্কের ক্ষেত্রে আমরা কেমনে করব? ওয়ার্ক তো আমরা জানি, ওয়ার্ক হচ্ছে এফ ইন্টু এক্স। এখানে এক্স এর জায়গায় বসবে হচ্ছে বিসি, তাহলে এফ এর জায়গায় হবে 218.59, আর বিসির জায়গায় আমরা লিখতে পারি 20 sin 45 ডিগ্রি, 20 sin 45 ডিগ্রি। কেন sin 45? তোমরা জানো যে এবি ডিভাইডেড বাই বিসি ইকুয়ালস টু হচ্ছে পারপেন্ডিকুলার বাই হ্যাঁ ইকুয়ালস টু হচ্ছে, আমরা ভুল লিখছি, সরি ভুল লিখছি, এবি বাই বিসি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, এটা কি হবে আমাদের sin 45। তাহলে বিসি সমান সমান হবে হচ্ছে এবি বাই sin 45। এই ভ্যালুটা যদি বসে এবি বাই sin 45, অর্থাৎ 20 ডিভাইডেড বাই sin 45। সো সামারা কত আসে অ্যান্সার? 6182.65.
এত বেশি? কি আছে? হ্যাঁ, হ্যাঁ এরকমই আসে 6182.65। 6182.65 এত জুল। ঠিক আছে তো না আমাদের ক্যালকুলেশন? মনে হচ্ছিল এই ক্ষেত্রে আরো কম ওয়ার্ক হওয়ার কথা ছিল মনে হয়। এভাবে নিলে যে ওয়ার্ক হবে এদিকে 4%। √2 এর জন্য ডিস্টেন্স বেশি হচ্ছে না, ঠিক আছে মনে হয়। মেইন কথা দুই জায়গায় তুমি সেম অ্যাক্সেলারেশন করতে গেছো, তাহলে এজেন্টের ফোর্স এই ক্ষেত্রে হয়তো তোমার কম দেওয়া লাগছে কিন্তু যাওয়া লাগছে অনেক বেশি। সো এখানে তুমি কম ফোর্স দিছো ঠিক আছে, কিন্তু যাওয়া লাগছে অনেক অনেক বেশি দেখে ওয়ার্ক ডানটা বেশি হয়েছে। সো ওয়ার্ক ডান ইন বিসি পাথ, বিসি ইজ হায়ার, ওয়ার্ক ডান ইন বিসি ইজ হায়ার দেন ওয়ার্ক ডান ইন এবি। এটা কেন হয়েছে? কারণ তোমার এই ক্ষেত্রে ওয়ার্ক ডান এগেইনস্ট গ্র্যাভিটি বের করতে বলে নাই, বলছে ওয়ার্ক ডান বাই এজেন্টের ফোর্স। তো এই জন্য আমাদের দুইটা ভ্যালু আলাদা আসছে এবং বড় হয়েছে একটা থেকে আরেকটা। যদি গ্র্যাভিটির এগেইনস্টে ওয়ার্ক ডান বের করতে বলতো তাহলে ইজি ছিল। ওইটা হচ্ছে আমরা জানি যে গ্র্যাভিটির এগেইনস্টে সবসময় ওয়ার্ক ডান যেই পথেই যাও একই হবে। এবার ডেপথ এন্ড ডায়ামিটার অফ এ ওয়েল, এটাও আসলে সেম ম্যাথ, এরা হোমওয়ার্ক দিব আমি। এমটি ওয়াটার এত, এখানেও বলছে required time to empty the water of the first quarter and the fourth quarter। এর ভালো একটা ম্যাথ, খারাপ না। ফার্স্ট কোয়ার্টার আর ফোর্থ কোয়ার্টার কি সেম টাইম লাগবে কিনা বা ভ্যারি করবে কিনা। তো এই ধরনের ম্যাথ আমরা প্রচুর করাইছি। ফার্স্ট হাফ হইতে যা লাগে সেকেন্ড হাফ হইতে কিন্তু একই লাগে না, ঠিক আছে। সো এখানে ফার্স্ট কোয়ার্টার আর ফোর্থ কোয়ার্টার বলছে। এটা তোমরা একটু নিজেরা হোমওয়ার্ক করে ফেলবা, নতুন করে কিছু করার নাই। জাস্ট একটু যখন ফার্স্ট কোয়ার্টার বলবে, ফার্স্ট কোয়ার্টারের ক্ষেত্রে যেহেতু আমাদের হচ্ছে এইটুকু, তাহলে প্রথমটা যাবে জিরো হাইট। ফার্স্ট কোয়ার্টার যখন যাবে তখন হবে h/4, তাহলে h1 বার হবে হচ্ছে 0 + h/4 / 2 বা h/8 হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে সেকেন্ড কোয়ার্টার যখন হবে, সেকেন্ড কোয়ার্টার মানে সরি সেকেন্ড বলছি, ফোর্থ কোয়ার্টার যখন হবে, ফোর্থ কোয়ার্টার এটা যদি ফোর্থ কোয়ার্টার বলে, ফোর্থ কিউ, এটা হচ্ছে ফার্স্ট কিউ। ফোর্থ কোয়ার্টারের ক্ষেত্রে প্রথমটা যাবে 3h/4 আর লাস্টেরটা যাবে ফুল এইচ। কেন 3h/4? কারণ 1/4 ভরা আছে লাস্ট কোয়ার্টারে, 3/4 হচ্ছে খালি আছে। তো প্রথমটা উঠবে কি, যেটুকু খালি আছে। h2 বার হবে হচ্ছে তাহলে 3h/4 + h/2। সো এটা বোধ হয় কত হবে, 7h/8 হবে বোধ হয়, ঠিক আছে। সো এই দুইটা জাস্ট এইচ এর ভ্যালু গুলা এভাবে আলাদা হবে। আমি একটু সেকেন্ড ম্যাথটা করেই দিই। উইল দেয়ার বি এনি ডিফারেন্স? আচ্ছা এখন দেখো ডায়ামিটার দিয়ে দিছে, এত দিছে, পাম্প ক্যান এমটি দা ওয়াটার। আচ্ছা খুবই ইজিলি আমরা এটা যেভাবে করতে পারবো, এমটি দা ওয়াটার অফ দা ওয়েল ইন 30 মিনিটস। 30 মিনিটসে এমটি করছে। সেম পাম্প দিয়ে যেহেতু করা হচ্ছে, পাওয়ার অফ দা পাম্প সেম, তাহলে P is equal to m/4 GH1 bar divided by T1। কেন m/4 নিছি? ফার্স্ট কোয়ার্টারের জন্য। আর সেকেন্ড কোয়ার্টারের জন্য এটা কি হবে, m/4 GH2 বার ডিভাইডেড বাই T2। তো সিম্পল ভাবে যদি করতে চাই, পাওয়ার তো সেম, একই পাম্প, তাহলে এই দুইটা ইকুয়েশনকে এখন সেম লিখে দিতে হবে। সেম লিখে দিলে দেখো জি জি কাটাকাটি যায়, H1 বার বাই T1 ইকুয়াল টু আসবে H2 বার বাই T2। এটা হচ্ছে 1/2 করলে আমরা এটা পাই। এক নাম্বার, এটা হচ্ছে আমাদের। তাহলে দেখো এখান থেকে আমাদের T2/T1 আমরা বলতে পারি হচ্ছে T2/T1 হচ্ছে H2 বার বাই H1 বার। H2 বার হচ্ছে 7h/8 আর H1 বার হচ্ছে আমাদের কত ছিল, h/8। h/8, তাহলে দেখো এটা মনে হয় 7 আসে, h/8 কাটাকাটি যায়, 7/1। তাহলে T2/T1
T1 ইকুয়াল টু 7/1 বা T2 হচ্ছে 7T1, অর্থাৎ ফার্স্ট কোয়ার্টার খালি করতে যে সময় লাগছে লাস্ট কোয়ার্টার খালি করতে 4 টাইমস বেশি টাইম লাগবে। তাহলে ফোর্থ কোয়ার্টার নিডস 7 টাইমস বেশি টাইম, 7 টাইমস অফ ফার্স্ট কোয়ার্টার হবে। ঠিক আছে, তাহলে লাস্ট কোয়ার্টারের জন্য আমাদের 7 টাইমস লাগবে। দেখো খুবই ভালো ম্যাথ, কিন্তু এই টাইপের ম্যাথ খুবই আমরা অভ্যস্ত হয়ে গেছি, এগুলো করতে কোনো সমস্যা নাই আমাদের। কিন্তু জাস্ট মেইন কনসেপ্ট হচ্ছে এইচ বার গুলাকে আমরা ঠিক মতো বের করতে পারতেছি কিনা, যে যখন খালি হবে প্রথমটা কতখানি যাচ্ছে, লাস্টেরটা কতখানি যাচ্ছে, ডিভাইডেড বাই 2। তাহলে এভাবে করে আমরা অ্যাভারেজ হাইট বের করে ফেলবো, অ্যাভারেজ হাইট ইউজ করে আমাদের টাইম গুলা বের করে ফেলছি। ঠিক আছে, ওকে। তো এরপরেরটাও একই রকম ম্যাথ, পাম্পের ম্যাথ। এটা আসলে আমরা আর দেখবো না, এটা হোমওয়ার্ক করবা। পাম্পের ম্যাথ আর দেখাচ্ছি না নতুন করে। এটা হচ্ছে, চলো এটা একটু দেখি। একটু বলছে a car of 1800 kg takes 30 seconds to reach the point B from A using the maximum power of the engine along with the inclined plane. ঠিক আছে, the mass of the driver হচ্ছে 60 kg with the driver of mass. Determine the horsepower of the engine of the car. Horsepower বের করতে বলছে। এখন P সমান সমান আমরা যেটা করতে পারি mgh/t করে দিতে পারি। ঠিক আছে, এখানে যেহেতু কোনো ফ্রিকশন টিকশন কিছু দেয় নাই, এটা আমরা নর্মাল গ্র্যাভিটির এগেইনস্টে আসলে ওয়ার্ক ডান বের করলেই হয়ে যাবে। এবং এখানে আমি ধরে নিচ্ছি কোনো অ্যাক্সেলারেশনও হয় নাই, ইউনিফর্ম স্পিডে গেছে। ইউনিফর্ম স্পিডের জন্য mgh/t দিয়ে করলেই গুড এনাফ। ঠিক আছে, এখন আসো এখানে যদি আমরা ভ্যালুগুলো বসাই, 1800 কেজি হচ্ছে গাড়ির ম্যাস আর 60 কেজি হচ্ছে মানুষটার ম্যাস। তাহলে এখানে হবে 1800 প্লাস 60, জি হচ্ছে 9.8, আর এখানে জাস্ট হাইটটা নিয়ে নিলেই হয়ে যায়। এটা যদি 100 হয় তাহলে এটা হবে 100 সাইন 100 সাইন 30 ডিগ্রি, তার মানে এটা 50 মিটার হবে। ঠিক আছে, এই অংশটা। তাহলে 50 মিটার যদি হয়, এইচ এর ভ্যালু 50 আর টাইম হচ্ছে 30 সেকেন্ড সময় লাগছে। তাহলে 30 সেকেন্ড দিয়ে এখানে আমরা ক্যালকুলেট করে ফেলতেছি। দেখো তো কত আসে এটা রেজাল্ট। 30380 30380 ওয়াট। এটাকে 746 দিয়ে ডিভাইড করো তো, হর্স পাওয়ারে নিয়ে রেখে দিই। 40.72 horsepower. 40.72 হর্স পাওয়ার। এরপরে 4 নম্বর কোশ্চেনটা, ডি নাম্বার কোশ্চেনটা আমরা একটু দেখি। গিভ এ ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন অফ ওয়েদার the car can achieve the velocity of 60 km/h from rest position within 10 seconds. রেস্ট থেকে 10 সেকেন্ডে 60 km/h কি সে পাবে কিনা। ঠিক আছে, এইখানে আবার একটা প্যারা আছে। আচ্ছা, আমরা আবার একটু দেখি। 1800 কেজি হচ্ছে 30 সেকেন্ডে রিচ করছে বি থেকে এ পয়েন্টে, ম্যাক্সিমাম পাওয়ার অফ দ্য ইঞ্জিন অ্যালং দ্য ইনক্লাইন্ড প্লেন, তো ড্রাইভার অফ মাস এত বলছে ভেলোসিটি কি 10 সেকেন্ডে। আচ্ছা, এখানেও আমার মনে হয় একটু আমাদের মনে হয় ও অ্যাক্সেলারেট করছে, এটা ধরে নিতে হবে। এখানে মনে হয় আমরা অ্যাক্সেলারেট করে এটা ধরি নেই, একটু মুছে ফেলতেছি। 30 সেকেন্ডে এ থেকে বি তে পৌঁছেছে। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি। এখানে যদি চিন্তা করো এ থেকে বি তে পৌঁছাচ্ছে এদিক বরাবর মুভ করে। ঠিক আছে, এখন এটা হচ্ছে ইঞ্জিনের একটা ফোর্স, ইঞ্জিন ফোর্স। আর এখানে হচ্ছে 1800 প্লাস 60 কেজি। এখন এখানেও কিন্তু আমরা এ টু বি ধরে নিতে পারি, ও যদি ফুললি অ্যাক্সেলারেট করে। এ টু বি হচ্ছে উইথ অ্যাক্সেলারেশন, কারণ এখানে আমি ভাবতেছিলাম অ্যাক্সেলারেশন না ধরে করব, বাট কোয়েশ্চেন পড়ে এখন বোঝা যাচ্ছে যে আসলে ও যে 10 সেকেন্ডের মধ্যে 0 থেকে 60 গেছে, তার মানে হচ্ছে পুরোটাই অ্যাক্সেলারেট করছে। যদি অ্যাক্সেলারেট করে আমরা অ্যাক্সেলারেশনটা বের করব। অ্যাক্সেলারেশনটা কিভাবে বের করা যায়, আমরা s ইকুয়ালস টু ut প্লাস হাফ at স্কোয়ার এরকম একটা ফর্মুলা শিখছিলাম। হাফ at স্কোয়ার, s হচ্ছে 100, u
হচ্ছে রেস থেকে স্টার্ট হয়েছে, তাহলে 0, মানে এ থেকে বি তে গেছে, রেস থেকে স্টার্ট হয়েছে, হাফ এ টি স্কোয়ার, আমাদের টি এর ভ্যালু হচ্ছে 30 স্কোয়ার। তাহলে দেখো তো এখান থেকে এ এর ভ্যালুটা কত আসে, একটু সামারা দেখো তো। তারপরে ওই এ ইউজ করে আগের ম্যাথের মতো করে করতে হবে আমাদের। 0.22 0.22। জি স্যার। আচ্ছা, এরপরে এরপরে তো তোমাদের নিশ্চয়ই মনে আছে এদিক বরাবর এফ ইঞ্জিন, আর এদিকে হচ্ছে আমাদের এম জি সমত সাইন থিটা, তাই না? এম জি সাইন থিটা, এখানে কত ডিগ্রি আছে? 30 ডিগ্রি। ঠিক আছে। আর এদিক বরাবর উপরে অ্যাক্সেলারেশন হচ্ছে, তাহলে ইঞ্জিনের ফোর্সটা আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো। এফ ইঞ্জিন মাইনাস এম জি সাইন 30 ইকুয়ালস টু স্যার হচ্ছে এম এ। ইয়েস স্যার। স্যার এখানে হরিজন্টাল রোড বলেছে, এটা কি এসি হবে না? কারণ এবি তো ইনক্লাইন্ড না, তো হ্যাঁ, বুঝি নাই, আমি কোশ্চেন বলতেছি। হ্যাঁ, কোশ্চেনে ও আচ্ছা, হরিজন্টালি না পরের কোশ্চেনটা না, হ্যাঁ ঠিক আছে, পরের কোশ্চেনটা না, আমরা আগে ফার্স্টে সি নাম্বারটা আসলে দেখতেছি, বুঝছো? সি নাম্বার দিয়ে পাওয়ারটা বের করব, ওই আচ্ছা। পাওয়ারের ক্যালকুলেশন দিয়ে তারপরে আবার হচ্ছে হরাইজন্টাল প্লেনে কি এটা অ্যাচিভ করা সম্ভব কিনা ওটা দেখো। কি বলছি বুঝছি? জি স্যার। প্রথম ইনফরমেশন গুলো তো সব হচ্ছে ইনক্লাইন প্লেনে, তাই না? প্রথম ইনফরমেশন যেহেতু ইনক্লাইন প্লেনে, আমরা ইনক্লাইন প্লেনের ইনফরমেশন দিয়ে ওর পাওয়ার বের করব। ঠিক আছে। পাওয়ার হচ্ছে কি, ওয়ার্ক ডান বাই তোমার হচ্ছে টাইম, সে ওয়ার্কের জন্য যে ফোর্স দরকার, আমরা ওই ইঞ্জিনের ফোর্সটা বের করছি, কারণ ইঞ্জিন ও তো ইউনিফর্ম স্পিডে মুভ করে নাই, অ্যাক্সেলারেট করে গেছে, ওর মানে ভাষা দেখে এটাই মনে হইতেছে। ঠিক আছে। সো যেহেতু অ্যাক্সেলারেট করে গেছে, এখানে এটা একটা ইস্যু যে এখানে কোথাও বলে নাই, বুঝছো, যে আসলে তোমার ও কি ইউনিফর্ম স্পিডে গেছে নাকি অ্যাক্সেলারেট করে গেছে। এটা ধরাটাও আসলে একটু প্যারাই, মানে ও যে নিচের পয়েন্টে যে অ্যাক্সেলারেট করছে ওই অংশটুকুকে অ্যাক্সেলারেট করছিল কিনা এটা কোথাও ইনফরমেশনটা নাই। সেটা দুই ভাবে ইন্টারপ্রেট করা যায়, অনেকে দেখবা পাওয়ার বের করবে mgh/t দিয়ে, তারপরে ওই পাওয়ার দিয়ে ও দেখাবে যে 10 সেকেন্ডে আসলে এই পরিমাণ যাওয়া সম্ভব কিনা। ঠিক আছে। এখন আমরা আসলে কি করতে পারি, আমরা এটাই করতে পারি যে আমরা ধরে নিচ্ছি প্রথমবারও অ্যাক্সেলারেট করছে এ থেকে বি তে যাওয়ার পথেও, আবার সেকেন্ড টাইমও আসলে অ্যাক্সেলারেট করছে। ঠিক আছে। তাছাড়া আমি অন্য ইনফরমেশন দেখতেছি না। এখানে এফ ইঞ্জিন যদি বের করি দেখি তো কত আসে, এম এ প্লাস জি সাইন 30 হচ্ছে হাফ, এটা হচ্ছে এ, সরি একটু ফোন আসতেছে। হ্যালো, ইসলাম, আমি এতবার কেটে দিচ্ছি যে আমি একটা ক্লাসের মধ্যে আছি, একটু পরে ফোন দিতে হবে। আচ্ছা, তাহলে এইখানে আমরা যদি বের করি 1600 কত, 1860 ইন্টু এ হচ্ছে আমাদের 0.22 প্লাস হচ্ছে 9.8 ইন্টু হাফ। আমাকে জাস্ট একটু বের করে দাও, আমি শিওর যে এটা কোনো কোনো জায়গায় শুধু mgh/t দিয়ে করবে প্রথমটা হয়তো, আবার কেউ কেউ হচ্ছে এখানে অ্যাক্সেলারেশন ধরে করবে। ইদার ইদার ওয়ান ইজ আসলে কোনোটাই মানে ভুল না, যেহেতু এখানে বলে দেয় না এই যে এটা কি এ থেকে বি তে অ্যাক্সেলারেট করছে কিনা। কত আসে? 9523.2। 9523.2 নিউটন, তাই না? এখন আসো, ওয়ার্ক হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, তাহলে আমাদের ওয়ার্ক বলতেছি, পাওয়ার হচ্ছে তাহলে কি হবে, পাওয়ার হবে হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম। তাহলে ইঞ্জিনের ফোর্স হচ্ছে 95
23.2 ইন্টু এক্স হচ্ছে 100 মিটার টাইম 30 সেকেন্ড লাগছে। দেখো তো এখানে পাওয়ার কত আসে? 31744। 31744 ওয়াট। এবং তোমরা এখনই বুঝবা যে কেন আমি এই পদ্ধতিতে গেলাম, কারণ পরের কেসটা এটা ডেফিনেটলি অ্যাক্সেলারেশনের কেস, তাই না? 60 কিলোমিটার পার আওয়ার অ্যাচিভ করছে জিরো মানে রেস্ট থেকে, তাহলে 10 সেকেন্ডের মধ্যে রেস্ট থেকে যেটা পাইছে, তাহলে পরের ক্ষেত্রে অ্যাক্সেলারেশন করছে, তাহলে কেন আমি এ থেকে বি তে অ্যাক্সেলারেশন ধরবো না? অ্যাক্সেলারেশন তো ধরা উচিত। সেই অ্যাক্সেলারেশন ধরে আসলে আমরা এই ভ্যালুটা বের করছি, ইঞ্জিনের ফোর্সটা বের করছি। এবারে অ্যাক্সেলারেশন ডিফারেন্ট, ঠিক আছে? সো নতুন অ্যাক্সেলারেশন দিয়ে আমরা দেখবো যে এটা কি অ্যাচিভ করা সম্ভব কিনা, অথবা ভাইসা ভার্সা। এখন ধরো ইঞ্জিনের ম্যাক্সিমাম পাওয়ার তো চেঞ্জ হবে না, ঠিক আছে? তাহলে ম্যাক্সিমাম পাওয়ার দিয়ে হরাইজন্টালি ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন কত হইতে পারে ওটা বের করবো, এবং দেখবো এখানে যে অ্যাক্সেলারেশনটা হয়েছে এটা কি ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন থেকে বেশি নাকি কম। ঠিক আছে, আমি মনে হয় একটু বেশি কথা বলে ফেলছি, আমরা একটু দেখাই, এখানে দেখালে বুঝতে পারবা। কিছু জায়গায় একটু মুছে ফেলবো। যখন হরাইজন্টাল কেস আসবে তখন আমাদের ক্যালকুলেশনটা কি হবে আমরা একটু দেখি। ফর হরাইজন্টাল কেস এটা হচ্ছে ডি নাম্বার, ফর হরাইজন্টাল কেস। আচ্ছা, হরাইজন্টাল কেসে কেউ কি বলতে পারবা এমজির কি কোনো ভূমিকা থাকবে? প্লাস বা মাইনাস হবে নাকি পুরাটাই ইঞ্জিনের ফোর্স, বলো তো? পুরাটাই ইঞ্জিনের পুরাটাই ফোর্স। ইঞ্জিনের ফোর্স, ঠিক আছে, পুরাটাই ইঞ্জিনের ফোর্স। তাহলে যেহেতু পুরাটাই ইঞ্জিনের ফোর্স হবে, তাহলে এফ ইঞ্জিন সমান সমান হচ্ছে ম্যাস ইনটু অ্যাক্সেলারেশন, ঠিক না? এফ ইকুয়াল টু এম এ। এখন আসো, হ্যাঁ, আচ্ছা, আমরা এখানে যেটা করতে পারি যে এই কেসটার জন্য ইঞ্জিনের ফোর্সটা বের করি, ঠিক আছে? এই কেসটার জন্য ইঞ্জিনের ফোর্সটা কত হবে দেখি। ম্যাস হচ্ছে 1860 কেজি, অ্যাক্সেলারেশন হচ্ছে আমাদের এখান থেকে যদি বের করি ভি মাইনাস ইউ বাই টি, ভি কি বলতে পারি 60 ডিভাইডেড বাই 3.6 মাইনাস 0 ডিভাইডেড বাই টি হচ্ছে 10 সেকেন্ড। তাহলে মিটার পার সেকেন্ড থেকে আমরা বের করে ফেললাম। দেখো তো এখান থেকে আমাদের এফ ইঞ্জিনটা কত বের হয়? 3100। 3100 নিউটন। এখন আসো যে ডাব্লিউ এসি যদি চিন্তা করো, ফোর্স ইনটু ডিস্টেন্স হচ্ছে এসি হবে, ফোর্স ইনটু ডিস্টেন্স। দেখো তো এটা কত আসে আমাদের, এবং এটাকে যদি আমরা একবারে পাওয়ারে বের করে ফেলি, তাহলে পাওয়ারে বের করলে কি আসবে? পাওয়ার হচ্ছে ডাব্লিউ এসি বাই টাইম তো 10 সেকেন্ডই, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা দেখো ফোর্স অফ দ্য ইঞ্জিন হচ্ছে 3100, এটা হবে হচ্ছে এসি হচ্ছে 100, সরি এসি হবে হচ্ছে এসি অংশ নিলে তো হবে না, এসি বরাবর গেছে, তো ওইটার ডিস্টেন্স তো আবার আমাদের বের করে নিতে হবে, তাই না? মনে হয় একটু কমপ্লিকেটেড করে ফেলছি, যাই হোক, এখানে এসি লেখা যাবে না, এখানে ডিস্টেন্স হবে এফ ইন্টু এস। আর এসটা আমরা বের করতে পারি হচ্ছে ইউটি প্লাস হাফ এট স্কোয়ার, ঠিক আছে, ইউটি প্লাস হাফ এট স্কোয়ার। তাহলে এফ এর ভ্যালু 3100। সব পিথাগোরাস দিয়ে বের করা যাবে না? পিথাগোরাস না, এখানে তো পুরাটা চলেই নাই, 10 সেকেন্ড চলছে না, তোমার তো বলে নাই যে এ থেকে সি পর্যন্ত আসছে। এ থেকে সি এর কমও আসতে পারে, বেশিও আসতে পারে। তো আমরা যেটা করব, পাওয়ার হচ্ছে ওয়ার্ক ডান ইন এসি লেখা উচিত হবে না আসলে, অ্যালং এসি হবে আর কি, ওয়ার্ক ডান, এসি লেখা ঠিক হবে না, ওয়ার্ক ডান ডিভাইডেড বাই হচ্ছে টি। এখন এই ওয়ার্কের ফর্মুলায় বসাইতে হবে হচ্ছে আমাদের এফ এস ডিভাইডেড বাই টি। আমরা একটু এটাকে আবার এদিকে নিয়ে আসি, ঠিক আছে, নিয়ে আসি, সরি একটু মেসি হয়ে যাচ্ছে। তাহলে এবার পাওয়ার হচ্ছে আমাদের ফোর্স অফ দ্য ইঞ্জিন 3100, আর এস হচ্ছে অনেকভাবে করা যায়, ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি লেখা যায়। তাহলে ওটা যদি লিখি 60 বাই 3.6 প্লাস 0 বাই 2, আর টাইম হচ্ছে 10 সেকেন্ড,
আর নিচেও তো আমাদের 10 সেকেন্ডই রয়েছে, ঠিক আছে? তাহলে দেখো এখানে 10 কাটাকাটি, এখানে দেখো তো কত ক্যালকুলেশন করে কত আসে। আমি দেখতে চাচ্ছি এই পাওয়ারটাকে এটাকে এক্সিড করছে কিনা, কারণ যখন ও ইনক্লাইন প্লেনে গেছে তখন বলছে যে ওর ম্যাক্সিমাম পাওয়ার সে ইউজ করছে, ঠিক আছে? এ থেকে বি তে ইনক্লাইন প্লেনে যাওয়ার সময় সে ম্যাক্সিমাম পাওয়ার ইউজ করছে। এখন হরাইজন্টালি যাওয়ার সময় যে সে যে ঘটনাটা ঘটাচ্ছে এটাতে তার পাওয়ার কি ম্যাক্সিমাম কে এক্সিড করে গেছে কিনা, কত আসে এটা দেখো তো। 2583.5 0.33 838.5 2833.33, 33 ওকে। তাহলে এখন আমাকে বলো এই পিটা কি ম্যাক্স পাওয়ারকে ক্রস করছে নাকি লেস দেন আছে? এই পাওয়ারটা 25,000 না, আর এটা হচ্ছে 31,000। সো যেহেতু এটা লেস দেন আছে তার মানে আমরা বলতে পারি যে দিস ইজ পসিবল, অ্যাচিভেবল। একটু কমপ্লিকেটেড, আমি আবার একটু বলি কি করছি। যখন ইনক্লাইন প্লেনে ছিল আমি ধরে নিছি যে এখানে সে জিরো ভেলোসিটি নিয়ে স্টার্ট করছে আর এখানে ফাইনালি তার ভেলোসিটি ইনক্রিজ করছে, একটা অ্যাক্সেলারেশন নিয়ে চলছে। তাহলে ইঞ্জিনের ফোর্স আছে উপরে, নিচের দিকে আছে mg sin 30, দুটার মধ্যে ইঞ্জিনের ফোর্স বেশি দেখে উপরে অ্যাক্সেলারেট করছে। অ্যাক্সেলারেশনটা আবার কিভাবে বের করছি, যেহেতু সে এ থেকে বি তে রিচ করতে মাত্র 30 সেকেন্ড সময় লাগছে, তাহলে ওই 30 সেকেন্ড টাইমটা ইউজ করে আমরা অ্যাক্সেলারেশনটা বের করছি। 100 মিটার গেছে, তাহলে 100 মিটারে অ্যাক্সেলারেশন বের করলাম। তাহলে এখানে ইঞ্জিনের ফোর্সটা আমরা পেয়ে যাচ্ছি সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ থেকে। ইঞ্জিনের ফোর্স পেয়ে গেলাম, ইঞ্জিনের ফোর্স জানি, ইঞ্জিনের ফোর্সের জন্য কতটুকু ডিসপ্লেসমেন্ট হয়েছে এ বি জানি, আবার টাইম জানি। তাহলে এখানে 100 মিটার গেছে, ইঞ্জিনের ফোর্স দিছি, টাইম দিছি 30 সেকেন্ড, এখানে একটা পাওয়ার পাইছি। এই পাওয়ারটা হচ্ছে তার ম্যাক্সিমাম পাওয়ার ইনক্লাইন প্লেনে যাওয়ার সময়, ঠিক আছে? এবার আসলে যে হরাইজন্টাল প্লেনে কি ও 10 সেকেন্ডে এত অ্যাচিভ করতে পারবে কিনা এটা জিজ্ঞেস করছে। তার মানে অবশ্যই তার অ্যাক্সেলারেশন আছে, 0 থেকে রেস্ট পজিশন থেকে 60 থেকে অ্যাক্সেলারেশন আছে। তো কেন আমি আসলে এই ম্যাথে অ্যাক্সেলারেশন মানে ইনিশিয়াল পার্টে অ্যাক্সেলারেশন ধরছি, কারণ সেকেন্ড পার্টে তো বলেই ফেলতেছে যে রেস্ট থেকে স্টার্ট করে এই ম্যাক্সিমাম ভেলোসিটি, তার মানে ওর অ্যাক্সেলারেট করার তো ইন্ডিকেশন আছে সেকেন্ড পার্টে, এই জন্য আমরা প্রথমটাতেও তাই ধরছি। এরপর সেকেন্ড পার্টের জন্য যেটা করলাম যে 10 সেকেন্ডে এত অ্যাচিভ করছে, তাহলে এখান থেকে অ্যাক্সেলারেশন পাইলাম প্রথমে, এবং সেই ক্ষেত্রে ওটা ইঞ্জিনের ফোর্স বের করতে আমাকে হেল্প করলো এফ ইকুয়াল টু এম এ দিয়ে। ইঞ্জিনের ফোর্স জানি, এবার হচ্ছে ইঞ্জিনের ফোর্স ইনটু হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট, তাহলে ওয়ার্ক ডান পাবো, ওই 10 সেকেন্ডে ওয়ার্ক ডান ডিভাইডেড বাই টাইম করব। তাহলে এখানে দেখো এখানে ফোর্স হচ্ছে 3100, এটা হচ্ছে ফোর্স, ডিসপ্লেসমেন্ট কি হয়েছে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি থেকে বের করছি ডিভাইডেড বাই টি। সো এই টি টি তো কাটাকাটি গেছে। সো দিন শেষে আমাদের এরকম একটা ভ্যালু আসছে যে হরাইজন্টাল যে ওই অ্যাক্সেলারেশনে যে ডিসপ্লেসমেন্টটা হইলো এটা করতে তার 25,000 ওয়াট লাগতেছে, যেটা কিনা তার ম্যাক্সিমাম পাওয়ার যেটা ছিল তার থেকে কম। যেহেতু কম আছে সেহেতু সেটা অ্যাচিভ করতে পারবে। সামারা আমার একটু বলো তো এটা কি সলিউশনেও কি বা টেস্ট পেপারে করে এইভাবে করছে নাকি প্রথমটা mgh বাই টি দিয়ে করছে, বা অন্য কেউ আছে যার কাছে টেস্ট পেপার খোলা আছে? ভাইয়া আমার কাছে উদ্ভাসের ওর কোশ্চেন ব্যাংকটা আছে, ওরা হ্যাঁ, এমজিএইচ কি দিয়েই করছে। mgh বাই টি দিয়ে করেছে তাই না? ওই কেসেও বোধহয় এটা অ্যাচিভেবলই হয় নাকি, কারণ ওখানে আমি যেটা দেখতেছি 31,000 আর 25,000 বেশ ভালো একটা ডিফারেন্স। আচ্ছা আমার ওয়াইফ ফোন দিচ্ছে, একটা মিনিট। হ্যাঁ নিশাদ, তো ক্লাসে আছি, এই তো আর কিছুক্ষণ মধ্যে। তুমি কই আছো এখন? আচ্ছা তাহলে দেখতেছি, আসো ব্রুটন আসো। আচ্ছা, ওই জন্যই মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম এটা আসলে দুইটা ইন্টারপ্রিটেশন হওয়া সম্ভব। সামাইল বুঝতে পেরেছো? একটা ইন্টারপ্রিটেশন হচ্ছে 30 সেকেন্ডে যে বি থেকে এতে রিচ করছে এটাও সে অ্যাক্সেলারেশন করে রিচ করছে। আবার কারণ কি অ্যাক্সেলারেশন করছে এটা কেন আমি বলতেছি, 100 মিটার সে গেছে, এই ইনফরমেশন দেওয়া আছে, এস এর ভ্যালু দেওয়া আছে, 30 সেকেন্ড সময় লাগছে, টাইমের ভ্যালু দেওয়া আছে। তোমাকে মনে হয় না যে এখানে আসলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দিয়ে আমরা এটা বের করতেই তো পারি, তাই না? ইউনিফর্ম স্পিডে চলবে এরকম কোনো ইন্ডিকেশন কোশ্চেনের মধ্যে নাই, ঠিক আছে?
আবার অ্যাক্সেলারেশনে চলবে এটারও কোনো ইন্ডিকেশন নাই। সো এই জন্য তোমার দুইটা মেথডই আসলে ঠিক হওয়ার কথা। তুমি প্রথমে অ্যাজাম্পশন বলে দিবা যে এ থেকে বি তে যদি অ্যাক্সেলারেট করে যায় তাহলে এটা অ্যান্সার আমাদেরটা, ঠিক আছে। আর উদ্ভাসেরটা যদি করো তাহলে হচ্ছে এ থেকে বি তে যদি ইউনিফর্ম স্পিডে যায় তখন ওটা ঠিক আছে যে mgh/t দিয়ে করে ফেলতে পারবা। সামাল বুঝতে পারছো মানে কেন জিনিসটা ইন্টারপ্রিটেশনের উপর ডিপেন্ড করতেছে? কারণ কোয়েশ্চেনের মধ্যে ওই জিনিসটা ক্লিয়ার না, জি ভাইয়া। ঠিক স্যার আছে। টেস্ট পেপারে মনে হয় ইউনিফর্ম ভেলোসিটি ধরেই করেছে, কারণ সি করেছে হচ্ছে যে ফার্স্ট প্রসেসে আমরা যেভাবে করলাম পি ইকুয়াল টু mgh/2, আর ডি তে হচ্ছে ওরা কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ mv² ধরে করছে। হ্যাঁ, দ্যাট ইজ অলসো ওকে, দ্যাট ইজ অলসো ওকে, কোনো সমস্যা নেই। মানে এই ম্যাথটা কেন এইভাবে চলে আসছে কারণ হচ্ছে এই যে তোমাদের দেখো একটু আগে আমরা একটা ম্যাথ করাইলাম না, এই যে এটা 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশনে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন। এটার কনসেপ্ট যখন আমি করতেছি তখন আমি দেখতেছি যে ফোর্সের ভ্যালু mg থেকে বড় হতে পারে, ঠিক আছে। এবং তুমি যদি এটার সাথে ম্যাচ করাও তাহলে তোমার মনে হবে যে আসলে ওইটার সাথে তোমার একটা বায়াসনেস থাকবে। তো এখন আমি বললাম ওটা যদি আমরা আমাদের অ্যাজাম্পশন শুরুতেই ক্লিয়ার করে দুইটার মেথডের যে কোনোটাই দেখাই অ্যাজাম্পশন অনুযায়ী যদি ম্যাথ করি তাহলে বোথ অফ দেম শুড বি কারেক্ট, ঠিক আছে, কোনোটাই আসলে ভুল না। কিন্তু মানে ইউনিফর্ম ভেলোসিটির ব্যাপারটা কিভাবে আমরা কারেক্ট ধরতে পারি? কারণ এখানে তো বলেই দিচ্ছে একটু পরে এরকম ভেলোসিটি গেইন করতেছে বা এরকম টাইপের কথা হ্যাঁ বলছে, মানে তো এটাই আমি লিমিট বললাম না, ইকুয়েশন মানে সামারা একটা পারফেক্ট কথা বলছো যে পরের কোশ্চেনে ইন্ডিকেশন আছে যে অ্যাক্সেলারেশন করছে, তাই না, সে রেস্ট পজিশন থেকে 60 তে গেছে, তাহলে ওয়াই নট প্রথমেও আমরা ধরে নিব যে মানে ও অ্যাক্সেলারেটই করছে। ওয়াই কেন আমরা আসলে ইউনিফর্ম স্পিড ধরলাম আমি এটা জানি না, ঠিক আছে। mgh/t না হয়ে দিস ইজ মোর লজিক্যাল, নাকি সামারা তুমি কি এটাই বলতে চাচ্ছো? জি স্যার, আমি বলছি যে আপনার এই সলিউশনটা মোর লজিক্যাল। প্লাস হচ্ছে ডিতে যখন কাইনেটিক এনার্জি ধরছে, কাইনেটিক এনার্জি কিন্তু বের করছে হচ্ছে টাইম মাল্টিপ্লাই করে দিচ্ছে সি এর অ্যান্সারের সাথে। এখন সি এর অ্যান্সারই তো ডিফারেন্ট আসতেছে না, এক্সিলারেশন থাকা না থাকার উপর হ্যাঁ ডিপেন্ড হ্যাঁ করে। তো ওদের কাইনেটিক এনার্জি ধরে ম্যাথটাও তো ঠিক হওয়ার কথা না যদি আমি এক্সিলারেশন থাকে এরকম চিন্তা করি। হ্যাঁ, না ওরা বোধহয় কি করছে, হ্যাঁ ওই মুহূর্তের কাইনেটিক এনার্জি বের করছে, হ্যাঁ। না হ্যাঁ হ্যাঁ মানে ওইটাও ভুল করছে, ওরা কাইনেটিক এনার্জি দিয়ে করা ঠিক হবে না, এখানে ইঞ্জিনের ফোর্স দিয়ে করতে হবে। So, এটা দিয়ে করা হচ্ছে। আচ্ছা যাই হোক, মোরাল অফ দ্য স্টোরি, বিভা আইসা তো মনে কনফিউজ হয়ে গেছে যে কি ক্লাসে ঢুকলাম ভাই, কি করাইতেছে আর সলিউশনে কি করছে। আমার মনে হয় তোমরা আমার রিভিশন ক্লাসে বেশ কয়েকটা ক্লাসেরই মানে আমাদের ইন্টারপ্রিটেশন অনুযায়ী কিরকম ভাবে আমরা সলভ করছি এটা কিন্তু মনে হয় ভ্যারি করছে কয়েকটা ম্যাথে, তাই না সামারা? এবং আমাদের প্রসেসও কিন্তু প্রচুর ভ্যারি করে সলিউশনের প্রসেসের সাথে। যেমন আজ আমরা স্ট্রাকচারাল প্রপার্টিস অফ ম্যাটার যে আজকে দেখলাম যে নিয়মে আমরা করছি আমি শিওর বই মানে টেস্ট পেপারে ওই নিয়মে করে নাই। আমাদেরটা কি ভুল নাকি অ্যান্সার হচ্ছে অবশ্যই না, আমাদেরটাও লজিক আছে, আমরা তো ওই লজিক ধরে করলাম। ওদেরটা ভুল কিনা, ওদেরটা কিছু ক্ষেত্রে ভুল থাকে, আবার দু একটা ক্ষেত্রে ওদেরটাও হয়তো লজিক্যালি ঠিক, ওদের অ্যাজাম্পশনের উপরে আর কি ডিপেন্ড করে। সো এই ধরনের ম্যাথ আসলে না মানে কখনো বেশি কনফিউজ হয়ে খুব বেশি ভাইবা ফেলায়ও না। তোমার কাছে যেটা মনে হচ্ছে তুমি অ্যাজাম্পশনটা স্টেট করবা, ওইভাবে ম্যাথ করে দিয়ে আসবা। মেবি তুমিও কারেক্ট, আরেকজনও কারেক্ট, ঠিক আছে। কারণ এখন যে ক্রিয়েটিভ সিস্টেম, এখন যে কোশ্চেনের ডিমান্ড, এখানে তোমার দুইজনের ইন্টারপ্রিটেশন অনুযায়ী দুই রকমের অ্যান্সার আসলেও দুজনই মার্ক পাবে এরকম হওয়ার চান্স অনেক বেশি। আর বোর্ডে কিন্তু মার্ক দিয়ে দেয়, মনে রাখবা। বোর্ডে কিন্তু তোমার রেজাল্টের সাথে আরেকজনের মিলে নাই এই জন্য যে সাইড দিবে না, মানে 0 দিয়ে দিবে এরকমও হয় না। কিন্তু তুমি যদি প্রসেস ঠিক থাকে, অনেক কিছু ঠিক থাকে, 4-3 পেয়ে যাচ্ছ হয়তো। তো এই জন্য এগুলো তোমার ইন্টারপ্রিটেশনের যে স্টেটমেন্ট শুরুতে ক্লিয়ার করে নিবা যে তুমি আসলে অ্যাজিউম কি করেছো, ঠিক আছে। আমরা আজকে আমরা এখানে শেষ করি, আমার ফ্যামিলির সাথে একটা ডিনারের কথা আছে। সো আমরা আর না আগাই, কিছু জিনিস রইলো এটা আমরা হোমওয়ার্ক দিয়ে দেবো, ঠিক আছে।